আসসালামু আলাইকুম। পড়ছি গল্প প্রেম সন্ধিক্ষণ, লিখেছেন সাইদা মুন। পর্ব ২২। শিকদার ভিলা সকাল সকাল মেতে উঠেছে আনন্দ উৎসবে। বাড়ির বড় মেয়েকে দেখতে আসবে আজ, সেই জন্য তো আয়োজনের শেষ নেই। বাড়ির কর্তারা সোফায় বসে চা নাস্তায় খোশ গল্পে মেতে আছেন, আর কর্ত্রীরা যেন রান্নার প্রতিযোগিতায় লেগেছে। গুনে গুনে ১০ রকমের আইটেমের লিস্ট করেছে, একে একে সব রান্না বসিয়েছেও। তাদের একটাই কথা, বিয়ে হোক না হোক শিকদার বাড়ির গিন্নিদের হাতের রান্না খেয়ে যেন আঙ্গুল চেটেই যায়। সামান্য পাত্রী দেখতে আসবে, এতেই তাদের এত এলাহি কাণ্ড দেখে মেহরিন অবাক, যেন আজই বিয়ে। তাদের গ্রামে তো পাত্র দেখতে আসলে জল নাস্তা খাইয়েই বিদায় করত, আর বিয়ের দিন ২-৩ পদের রান্না, সাথে পোলাও। পর মুহূর্তেই নিজেকে ধাতস্থ করে নেয় সে। বড়লোকদের আলাদা কারবার, নিজেদের সাথে তুলনা করে কি লাভ। তাহিয়া নাস্তা খেয়ে আবারও ঘুমিয়ে পড়েছে। মেহরিন এতক্ষণ রুমেই ছিল, তবে ভালো লাগছে না আর বসে থাকতে, তাই নিচে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। তালহার ঘরের দরজা পেরোতে পেরোতে কয়েকবার উকি ঝুঁকি দেয় ঘরে, তবে অন্ধকার, জানালা বন্ধ। আজ নাস্তার টেবিলেও তাকে পায়নি। মনটা আনচান আনচান করছে তাকে একটু দেখবে বলে। শুক্রবারে তালহার এই এক অভ্যাস, বেলা করে ঘুমানো। তালহাকে নিয়ে নানা কথা ভাবতে ভাবতে দরজা ছাড়িয়ে যেই সিঁড়িতে পা রাখবে, অমনি মোবাইলের রিংটোনে থেমে যায়। পেছনে ফিরে বোঝার চেষ্টা করে শব্দটা কোথা থেকে আসছে। একটু এগিয়ে বুঝতে পারে তালহার রুম থেকেই। তা দেখি দ্রুত এগিয়ে গিয়ে দরজার ধারে দাঁড়িয়ে পড়ে। এখন নিশ্চয়ই কল ধরবে আর ঘুম ঘুম কণ্ঠে কথা বলবে। কথাটা ভাবতেই আরও ঝুঁকে দাঁড়ায়। আজ সে শুনবেই। ছেলেদের ঘুম ঘুম গলা নাকি নেশালো হয়, ভয়েস হয় অনেক সুন্দর। এই কথাটা ফারিনের মুখে শোনার পর থেকেই বহু চেষ্টা করেছে তালহার ওই কণ্ঠটা শোনার, কিন্তু বেচারি মেহরিনের আগে আগেই তালহা ঘুম থেকে উঠে যায়। হঠাৎ রিংটোন বন্ধ হয়ে যাওয়ায় মনে হয় ধরেছে, কিন্তু আফসোস, তালহা কল কেটে আবারও ঘুমিয়ে পড়েছে। ১ মিনিট অপেক্ষা করে মেরিন বুঝতে পারে কল কাটা পড়েছে। মনটা খারাপ হয়ে যায়। একটু কণ্ঠ শুনবে ভেবেছিল, তার হলো না। তার হতাশার মাঝে আবারও রিংটোন বাজতেই আবার আনন্দে কান পাতে। এবার কল ধরেছে তালহা। হঠাৎ ঘুম ঘুম কণ্ঠে ভীষণ কোমল স্বরে বলে উঠল, হ্যালো, কে? সন্ধ্যায় বের হব, আজ বাড়িতে একটু কাজ আছে, তোরা জানা। হুম, ওকে, বলেই কল কেটে দেয়। এদিকে মেহেরেন দরজার আড়াল থেকে নিশ্চুপ দাঁড়িয়ে সেই মায়াভরা কণ্ঠ শুনছে। আহ, কি নরম, কি হালকা স্বর! বুকের ভেতর ধকধক করছে। মনে হচ্ছে কণ্ঠে কোনো মায়াবী টান আছে, যা তাকে অবচেতনে কাছে টেনে নিচ্ছে। ফারিনের কথার সত্যতার প্রমাণ পেতেই চোখ বড় বড় হয়ে যায়। আসলেই ঘুমন্ত কণ্ঠের একটা আলাদা জাদু আছে। ইস, যদি তাদের বিয়েটা সবাই মেনে নিত, তাহলে প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠে এই কণ্ঠ শুনতে পারত। কথাটা ভাবতেই মুখে লাজুক হাসি ছড়িয়ে পড়ে। মুখে হাত দিয়ে হাসে। ঠিক তখনই তালহার গলা ফোড়ন কাটে তার ভাবনায়। স্টপ লাফিং, এদিকে আসো। ভয় পেয়ে যায় মেহরিন। তাকে দেখে ফেলেছে সে, কিন্তু কিভাবে? পা পেছাতে চাইলেও সাহস হয় না। দেখেই তো ফেলেছে। ভয় ভয় রুমে ঢুকেই চোখ পড়ে তালহার বিছানার দিকে। খালি গায়ে উপুর হয়ে শুয়ে আছে সে। ব্ল্যাঙ্কেটে কোমর পর্যন্ত দেওয়া, পুরো পিঠ দৃশ্যমান। এমন পুরুষালী উদম পিঠ দেখেই কিছুটা লজ্জায় চোখ সরিয়ে নেয়। আরও ২ কদম এগিয়ে গিয়ে তোতলাতে তোতলাতে বলল, জি জি, বলুন, কিছু লাগবে? তালহা ঘুরে ব্ল্যাঙ্কেট টেনে বুক পর্যন্ত নেয়। ২ হাত মাথার নিচে দিয়ে ছোট ছোট চোখ করে তাকায়। শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, জ্বর উঠেছিল? মেহরিন অবাক হয়ে তাকায়। জ্বর? কেন উঠবে? নাক ফুরানোর ব্যথাটা তো ছিল। ওহো, ওইটা? না, ওসব ব্যথায় জ্বর আসে না। তালহা হালকা হাসে, খুবই ক্ষীণ, যা মেহরিন বুঝতেও পারে না। মেয়েটা বেশ বুঝদার, কিন্তু ইমোশনাল দিক দিয়ে একেবারে বাচ্চা। তপ্ত শ্বাস ফেলে ফের প্রশ্ন করে, ব্যথা আছে? মেহরিন মাথা নাড়িয়ে না বলে। তালহা পাশে রাখা টি শার্ট গায়ে দিতে দিতে বলে, ১ কাপ কফি দিয়ে যেতে বলো খালাকে। মেহরিন মাথা নেড়ে সায় দেয়। ঘর থেকে বেরোতে গিয়ে হঠাৎ থেমে যায়। আচ্ছা, আপনি তো উল্টো দিকে ফিরে ঘুমাচ্ছিলেন, আমাকে দেখলেন কিভাবে? তালহা চুল ঠিক করতে করতে দরজার পাশে থাকা আয়নাটার দিকে ইশারা করে। মেহরিন সেদিকে তাকিয়েই চমকে ওঠে। এই রে, আয়না থেকে তো দরজার পুরোটা সরাসরি দেখা যায়। ছি ছি, আড়িপাত্তি গিয়ে ধরা খেয়ে গেলাম। মনে মনে বিড়বিড় করতে করতে দ্রুত পায়ে বেরিয়ে যায়। তার চোখ মুখের অবস্থা দেখে ফিক করে হেসে পারে তালহা। মেহরিন সরাসরি রান্নাঘরে আসে। ৩ গিন্নি সহ খালাও ব্যস্ত রান্নায়। সে ঘুরঘুর করতে থাকে, কিভাবে কফির কথা বলবে ভাবছে। চুলাও খালি নেই। তিতলি বেগম দেখে জিজ্ঞেস করলেন, কিছু লাগবে? মেহরিন বলল, একটা চুলা একটু খালি করে দিতে পারবেন? কি করবি?
তোমার ছেলে কফি খাবে, আমি নিজেই করে নিব নে। তালহা উঠে পড়েছে। ভালোই তো, নামাজের সময় হয়ে যাচ্ছে। এই চুলায় বসিয়ে দে মা, 12টা বেজে যাচ্ছে, এখনো অর্ধেক রান্না শেষ হয়নি। মেহরিন মাথা নাড়ে, এরপর একটু ইতস্তত করে বলল, আন্টি আমি একটু হেল্প করি। তিতলি বেগম ধমক দিয়ে উঠলেন, বেশি পাকনামে শিখেছিস? কতবার বলেছি রান্নাঘরে কিছুতে হস্তক্ষেপ না করতে। কফিটা তালহাকে দিয়ে সরাসরি ঘরে গিয়ে তাহিয়াকে উঠিয়ে গোসল করিয়ে পরিপাটি হয়ে নিবি। 12টা বাজে, একটু পরেই মেহমান চলে আসবে। এতগুলো কথা শুনে আর কিছু না বলে চুপচাপ কফি বানিয়ে তালহার ঘরে দিয়ে আসে। তাহিয়া তখনও নাক ডেকে ঘুমাচ্ছে। মেহরিনের মাথায় এবার শয়তানে বুদ্ধি খেলে গেল। ছোট কাগজের টুকরো নিয়ে চিকন কাঠের মতো বানিয়ে বিছানায় উঠে তাহিয়ার পাশে বসে তার হাতে পাউডার রেখে বেশ খানিকটা। এবার নাকের কাছে কাগজটা ঘুরাতে থাকে। হঠাৎ নাকি সুরসুরি পেয়ে তাহিয়া মাথা নাড়ে, আবার ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর আবারও হাওয়ায় বিরক্ত হয়ে থাপ্পড় মারে মুখে, সঙ্গে সঙ্গে কিছু পরে চোখে মুখে। চমকে উঠে বসে পড়ে সে, নিজের হাতে পাউডার দেখে হতবাক। তখনই খিলখিলিয়ে হাসির শব্দে তাকিয়ে দেখে মেহরিন। এবার তার আর বুঝতে বাকি থাকে না কার কাজ। মেহরিনের বাচ্চা বলেই দৌড় দেয়, শুরু হয় ছোটাছুটি। দুজনেই রুমের এদিক ওদিক ছুটছে। শেষমেশ তাহিয়া ধরে ফেলে, পুরো পাউডারের ডিব্বা ঢেলে দেয় মেহরিনের মাথায়। দুজনেই ধস্তাধস্তিতে পাউডার মেখে টেখে সাদা ভূত। একসময় ক্লান্ত হয়ে থেমে গিয়ে একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। দুপুর 2টা বাজে। বাড়ি জুড়ে এক ধরনের উত্তেজনা আর ব্যস্ততার আমেজ। সবাই নিজেদের মতো গুছিয়ে নিচ্ছে, কুশন ঠিক করছে, নাস্তা সাজাচ্ছে। সবার চোখেই একই প্রত্যাশা, পাত্রপক্ষ আসার। তারা এখনো পৌঁছায়নি, তবে ফোন করে জানিয়েছে আর বেশি দূরে না, কাছেই এসে গেছে। রান্নাঘরে তখন তিতলি বেগম শরবত বানাতে ব্যস্ত, পাশে তানিয়া বেগম দাঁড়িয়ে আছেন। কিন্তু তাকে বেশ অন্যমনস্ক লাগছে, চোখে যেন অন্য জগতের ছায়া। তা দেখে তিতলি বেগম হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলেন, কিরে, কি নিয়ে ভাবছিস? তানিয়া ধীরে মাথা তুলল, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দেখছো ভাবি, সেই ছোট্ট মেয়েটা সেদিন প্রথম হাঁটতে শিখে মাটিতে উল্টে পড়ে কান্না করেছিল, আজ কত বড় হয়ে গেছে, থাকে এখন কোণে দেখতে আসবে। তার কণ্ঠে কিছুটা ভয়, মেয়ে দিয়ে দেওয়ার ভয়, চোখে চিকচিক করছে জল। তিতলি বেগম হেসে বললেন, ধুর গাধি, আনন্দের মুহূর্তে কাটতে নেই। এটাই তো পৃথিবীর নিয়ম রে, মেয়ে মানুষের নিয়ম, এক ঘর থেকে আরেক ঘরে চলে যাওয়া। তাদের কথোপকথনের মধ্যেই ছোট্ট গিন্নি হন্তদন্ত হয়ে এসে বলল, আরে ভাবি, হয়েছে, ছেলেরা তো এসে পড়েছে, চলো চলো। এই শুনে তিতলি বেগম দ্রুত শরবতের ট্রে হাতে নিলেন। তানিয়া বেগম বেরিয়ে এলেন। ড্রয়িং রুমে গিয়ে দেখে পাত্রপক্ষে এসেছে 5 জন, ছেলের বাবা মা, ছোট বোন আর দাদি। সবাইকে হাসি মুখে আপ্যায়ন করে বসানো হয়। পরিবেশটা প্রথমে বেশ মিষ্টিই গেল। ছেলের বাবা মা ভদ্রভাবে কথা বলছেন, ছেলেটিও বিনয়ী। তালহা গিয়ে ছেলের সঙ্গে হ্যান্ডশেক করে টুকটাক কথা বলে। আর বৃদ্ধা মহিলাটি অর্থাৎ ছেলের দাদি রুদ্রের দাদির সঙ্গে এমন আলাপে মেতে উঠলেন যেন বহু দিনের চেনা। চারিদিকে হাসির গুঞ্জন, গল্পের রেশ, নাস্তার সুগন্ধ। গিন্নিরা একের পর এক নাস্তা পরিবেশন করছেন। টেবিলে যেন রঙে গন্ধে ভরে গেছে। এমন সময় ছেলের মা হঠাৎ নাক কুঁচকে বললেন, এ মা, নাস্তা খাইয়েই পেট ভরাবেন নাকি? কথাটুকু যেন এক নিমিষে পুরো পরিবেশ বদলে দেয়। সবাই থতমত খেয়ে যায়। এমন কথা কেউ আশা করেনি। শিকদার বাড়ির লোকদের মুখে মুহূর্তেই বিব্রতকর হাসি। তিতলি বেগমের মুখের কোণ শুকিয়ে যায়, সাথে তার বাকি জাদেরও। অবস্থা বুঝে ছেলেটি গলা খাঁকড়ি দিয়ে এসে বলে, ও কিছু মনে করবেন না, আমার মা একটু রসিকতা করতে ভালোবাসে। বলেই কড়া চোখে তাকাতেই মহিলাটি হেসে মাথা নেড়ে যোগ করলেন, মানে ওই আর কি, হি হি। সবাই তখন বাধ্য হয়ে হেসে ওঠে, যেন অস্বস্তিটা ঢেকে দেওয়া যায়। কিন্তু ভেতরে ভেতরে একটা অচেনা দাগ রেখে যায় কথাটা। ছেলের মা ঠিক মন জোগায় না। তার ভেতরে এক ধরনের দাম্ভিকতা, অহংকারের রেশ। বারবার নিজের ছেলের কৃতিত্বের কথা টেনে আনছেন, বড় বড় আলাপ দিচ্ছেন, আমার ছেলে এই করেছে, ওটা করেছে। তার বিপরীতে বাকিরা বেশ আন্তরিক, সহজভাবেই মিশেছে। একটু পরেই তারা বললেন, চলেন এবার মেয়েকে ডেকে আনা হোক। তালহা উঠে যায় উপরে, তাহিয়াদের ডেকে বলে, ঋতুকে নিচে নিয়ে এসো। ঋতু তখন সাজগোজ করে প্রস্তুত। পিঙ্ক আর হোয়াইটের মিশ্রণে সুন্দর কারুকাজ করা 3 পিস পরেছে। মাথায় হালকা ওড়না টানা, মুখে স্বাভাবিক কিন্তু একটু উত্তেজিত ভাব। সে একা একাই সিঁড়ি পর্যন্ত এসে থামে না, একা একাই নিচে নামতে শুরু করে। তা দেখে দুবোন দৌড়ে গিয়ে তার হাত ধরে ফিসফিসিয়ে বলল, আরে আপু দাঁড়াও, এত তাড়া কিসের? এভাবে গেলে ওরা ভাববে মেয়ে তো বিয়ে পাগল। ঋতু বোনদের কথায় চোখ গরম করে তাকায়, তারপর তাদের হাত ধরে নামতে থাকে। অন্য পাশে মেহরিনও ধীরে ধীরে নামছে, কিন্তু ঋতুকে ধরার সাহস পাচ্ছে না, যে রাগী এই মেয়ে। নিচে পৌঁছাতেই তানিশা বেগম ইশারা করেন। তা দেখে ঋতু সবাইকে মুখে সালাম দেয়। ছেলের দাদি খুশি হয়ে তাকে পাশে বসায়। টুকটাক প্রশ্ন করলে সবগুলোর উত্তর দেয় ঋতু।
খুব বিনয়ী ভঙ্গিতে। তারপর হঠাৎ ছেলের দাদি বলে ওঠেন, আমার বউ পছন্দ। মুহূর্তেই লজ্জায় ঋতুর মুখ লাল হয়ে ওঠে, মাথা নিচু করে ফেলে। ছেলের মা বাবাও হাসি মুখে একে একে সম্মতি দেন। এবার আলাপ এগোয়, কথা বাড়ে, শর্ত প্রস্তাব সবই আলোচনা হয়। তবে তালহা জানায় আগে তারা দেখবে, তারপর তাদের পক্ষ থেকে উত্তর যাবে। এক পর্যায়ে ছেলে মেয়েকে আলাদা করে কিছুক্ষণের জন্য কথা বলতে পাঠানো হয়। ছেলের মা তখন কৌতূহল ভরে জানতে চান, ওই যে ওদের সঙ্গে দাঁড়িয়েছিল তিনজন মেয়ে, ওরা কে? তিতলি বেগম হেসে উত্তর দেন, একটা আমার মেয়ে, আরেকটা ঋতুর বোন, আর ওটা আমার বোনের মেয়ে। কথাটা শুনে মেহরিন এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তার চোখে বিস্ময়ের ছায়া। দ্রুত চোখে তাকায় ওনার দিকে। তিতলি বেগমের চোখে তখন একরাশ মায়া। চোখের দৃষ্টিতে যেন বললেন, চিন্তা করিস না, তুইও আমারই মেয়ে। তা দেখে মেহরিন মৃত হাসল, কৃতজ্ঞতার হাসি। এভাবেই কেটে যায় আরও 2 ঘন্টা। সবাই মিলে খাওয়া দাওয়ার পর আড্ডার পরিবেশ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। মূলত সাদির দাদি, মানে ছেলের দাদি, সব নাতি নাতনিদের একত্র করেছে, সাথে তাদের দাদি উপস্থিত। দুই দাদি যেন এক মঞ্চের দুই প্রধান অভিনেত্রী। হাসি ঠাট্টায় গল্প করতে করতে সবাইকে আনন্দিত করে তুলেছে দুজনেই। পাশের সিঙ্গেল সোফায় তালহা নীরবে বসে ফোনে ব্যস্ত। মেহরিন ফাঁকে ফাঁকে আর চোখে তালহার দিকে নজর রাখে। আজ তালহা সাদা পাঞ্জাবি পরেছে, চুল কপালে ছড়িয়ে ছিটিয়ে। শুধু তাই নয়, আজ যেন একটু বেশি উড়াউড়ি করছে এদিক সেদিক। হয়তো শ্যাম্পু করেছে চুলে। চোখে মোটা ফ্রেমের পাওয়ারে চশমা, যা দেখলেই বোঝা যায় মোবাইল বা ল্যাপটপের সঙ্গে তার কতটা ঘনিষ্ঠতা। মোবাইলের স্ক্রিন চশমায় হালকা প্রতিফলিত হয়ে দেখা যাচ্ছে। মেরিন সেটাই লক্ষ্য করে চোখ ছোট ছোট করে কুঁচকে বেশি দেখার চেষ্টা করে। তবুও দূর থেকে কি করছে বুঝে ওঠা কষ্টসাধ্য। হঠাৎ তালহা চোখ তুলে তাকাতেই দুজনের চোখ মিলে গেল। মেরিন কিছুটা চমকে যায়। তালহার স্বরে ব্রু উঁচিয়ে কি জিজ্ঞেস করতেই মেরিন মাথা এদিক সেদিক করে কিছুটা ইশারা করে চোখ নামিয়ে দেয়। দাদিরা গল্পের মোড় ঘুরিয়ে হঠাৎ তাদের নিজস্ব বিয়ের গল্পে চলে এসেছে। কে কিভাবে বিয়ে করেছে, কি কাহিনী ছিল, সবই মনোযোগ দিয়ে শোনা হচ্ছে বাকিদের। তালহার দাদির কথার পালা শেষ হতে না হতেই সাদির দাদি উঠে পড়ে তার বিয়ের কথাটা বলার জন্য। তিনি খানিক পান চিবিয়ে বলতে লাগলেন, আমার বিয়ের কথা শুনে বেশ মজা পাবে। আমার তো কটকে বিয়ে হয়েছে। বাকিটুকু আর বলতে পারল না। দুপাশ থেকে হঠাৎ কাশির শব্দ উঠে যায় যেন। একসঙ্গে কাশির শব্দে পরিবেশ হঠাৎ নীরব হয়ে যায়। সকলে কথাবার্তা থামিয়ে তাদের দিকে চেয়ে। তালহা আর মেহেরিন দুজনেই তা বুঝতে পেরে চট করে কণ্ঠ একটু নিচু করে আনে। একে অপরের দিকে চোরাচোখে তাকাতেই সঙ্গে সঙ্গে আবার চোখ সরিয়ে নেয়। মেহরিন কাশতে কাশতে মাথায় হালকা চাপড় দেয়। দেখা মাত্রই তালহার দাদি দ্রুত তার পিঠে ঘষতে থাকেন, আর তিতলি বেগম ছুটে যায় ছেলের কাছে। আজব তো, একসাথে দুজন বিষম খেলি কি করে? কিছু তো খাচ্ছিলিও না। এই তাহিয়া, পানি আনমা তাড়াতাড়ি। তিতলি বেগমের ফরমায়েশ শুনে তাহিয়া মেহেদি দৌড়ে গিয়ে পানি আনলো। পানি খেয়ে তালহা ঝটপট উঠে দাঁড়ালো, আর কোনো দিকে না তাকিয়ে সোজা ঘরে চলে গেল। মেহেরিনও আমতা আমতা করে উপরে চলে গেল। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে মেহেরিন। আয়নায় নিজের প্রতিবিম্বের বদলে যেন ভেসে উঠছে তাদের বিয়ের সেই মুহূর্তগুলো, সেই লজ্জা, সেই অনিশ্চয়তা, সেই ঝড়ের ভেতর হঠাৎ পাওয়া এক নীরবতা। হঠাৎ মাথায় একটা চিন্তা আসে, তখন যদি তালহাদের না পেত তাহলে আজ তার কি হতো? ডাকাতদলের হাতে পড়লে হয়তো। ভাবতে গিয়েই বুকের ভেতরটা হিম হয়ে যায়। ধর্ষণ করে মেরেও ফেলতো ওরা। সেই দৃশ্যটা কল্পনা করতেই কেমন ভয়ঙ্কর লাগছে। আর বাস্তবে হলে তো। এবার মেহরিন আয়নার দিকে তাকিয়ে নিজের মুখটা পরখ করে। আগের মতো আর কঙ্কালসার মুখটা নেই। চেহারাটা এখন একটু ভরেছে। গালের হাড়গুলোতে আগের তুলনায় একটু বেশি নরম মাংসের রেখা এসেছে। স্বাস্থ্যটাও আগের তুলনায় অনেক ভালো হয়েছে। চোখে একরাশ আলো, তাতে জীবনের ছোঁয়া। মনে পড়ে যায় অতীতটা। নিজের আপন চাচার ঘরে 2 বেলা কোনো মতে খেতে পেলেও পরের বেলায় দাদি লুকিয়ে খাবার দিতেন। সেই বাড়িটা যেন তার জীবনের সবচেয়ে বড় কারাগার ছিল। আর চেনা অচেনা এই বাড়িতে একবেলা না খেলেই তিতলি বেগম চিন্তিত হয়ে পড়েন। কি অদ্ভুত না জীবনটা! পর আপন, অথচ আপন পর। কথাটা কেমন ছন্ন ছাড়া, তবুও সত্য। সে ওখানে রয়েছে আতঙ্কে, আর এখানে পাচ্ছে নিরাপত্তা, যত্ন। তবে কি আল্লাহ তার কষ্ট সহ্য করার জন্য উপহার হিসেবে এগুলো দিয়েছেন? তবে কতদিন থাকবে এই সুখ? মেরিন আয়নায় নিজের চোখের দিকে তাকায়। এই যানজট ঢাকা শহরে এখন একা হাঁটার কথা ভাবলেই বুক ধরফর করে ওঠে। আর তখন তখন কিনা একা নিজের জীবন সুন্দর করার আশায় পালিয়ে এসেছিল সে। ভাবলে হাসিও পায়, তখন কতটা সরল ছিল সে। একা থেকে জীবন সুন্দর করা যায় বুঝি? তখন তো একটুখানি ভাবনাও আসেনি সে কি নিজের দায়িত্ব নিতে পারবে, নিজেকে সামলাতে পারবে। ভাবতে ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। একটা হালকা স্রোতের মতো অনুভব বুকের ভেতর বয়ে যায়।
তালহা না থাকলে হয়তো আজ মেহরিন নামটাই হারিয়ে যেত কোথাও। তালহাই তাকে বাঁচিয়েছে, শুধু জীবন নয়, নিজের কাছে ফিরিয়ে দিয়েছে। এক চোখটা পানি মুখে ছিটিয়ে বেসিনে হাত রেখে দাঁড়ায় সে। চোখে এক অদ্ভুত ঝলক, ঠোঁট কেঁপে ওঠে একটুখানি হাসি। আপনি আমার জীবনের শুভাঙ্গাকে হলেও আমি আপনার সবচেয়ে বড় ঝামেলা। কথাটা উচ্চারণ করতেই নিজেই হালকা হেসে ওঠে, তবে সেই হাসির আড়ালে চোখ ভরে ওঠে পানিতে। গাল বেয়ে টুপটাপ করে গড়িয়ে পড়ে জল। মৃদু স্বরে প্রায় ফিসফিস করে বলে, এই পৃথিবীতে আমার একটাই আপনি। এই আপনিটাকে আমি পাগলের মতো ভালোবাসি। বিশ্বাস করেন, আপনি আমার আবেগ নন, আপনি আমার ভালোবাসা, যাকে বলে সত্যিকারের নিখাত ভালোবাসা। এই কথাগুলোর পরপরই তার চোখে নেমে আসে এক নিস্তব্ধতা। শুধু আয়নায় নিজের ভেজা চোখের প্রতিবিম্বটা দেখে মনে হয়, ভালোবাসা হয়তো ঠিক এমনই হয়, যা মানুষকে ধ্বংসও করে আবার বাঁচিয়েও দেয়। সে যে এমন একজনকে মন দিয়ে বসেছে যে ধরা ছোঁয়ার বাইরে। হালকা ফুপিয়ে ওঠে মেয়েটি। এতদিন তার জীবনে কোনো পিছুটান ছিল না। এক দাদি ছিল, সেও নেই। জীবনটা বেশি তো কাটছিল। তাহলে কেন এই তালহা এলো? কেন এমনভাবে এলো যে তার ভেতরটাকে উলটপালট করে দিল? ভাবতে ভাবতে বুকটা ভার হয়ে আসে। বারবার মনে হচ্ছে, সেদিন ওদের হাতে পড়ে যদি মরে যেত, তাহলে হয়তো এই পৃথিবী থেকে একটা ঝামেলা বিদায় নিত। তাহলে হয়তো এই ছোটলোকি মনটা আজ এত বড় ধাপ নিত না। তালহার বিয়ে হলে তার কি হবে? সে কি সত্যিই সহ্য করতে পারবে সেই দৃশ্যটা? তালহা অন্য কারো পাশে দাঁড়িয়ে আছে, অন্য কারো নামের সঙ্গে জুড়ে আছে তার নাম। মুহূর্তে বুকের মধ্যে এক জিদ, এক অজানা তীব্রতা দপ করে জ্বলে ওঠে। নিজেরই অজান্তে ঠোঁট কেঁপে উঠে বলে ফেলে, আপনি অন্য কারো হলে আমি তাবিজ করে আপনার সংসার নষ্ট করে দিব। কথাটা মুখ থেকে বেরোতেই নিজেই আটকে ওঠে। এসে কি বলল? সে যে জানে কারো খারাপ চাওয়া পাপ, আর সেই কিনা নিজের ভালোবাসার খারাপ চাইলো। এটা তো মহাপাপ। অপরাধবোধে বুকটা হু হু করে ওঠে। নিজের মনকেই ঘৃণা লাগে, ঘৃণ্য মনোভাবের জন্য। মানুষ যখন যোগ্যতার বেশি কিছু পেয়ে যায়, তখন যেমন অহংকারে ভরে ওঠে মন, তার কাছে মনে হচ্ছে তার মনটাও ঠিক তেমনই লোভী হয়ে উঠেছে। নিজের অবস্থান কোথায় তা যেন ভুলেই বসেছে। তালহা যে বড্ড দামি, এই চিন্তাটা ঘুণাক্ষরেও তার মাথায় এলো না। তালহার যোগ্য সে নয়, এই চরম সত্যিটা যেন হঠাৎ আঘাত করলো মাথায়। তার মনটা মানতে নারাজ, তবে তার মস্তিষ্ক বলছে তাই। দুই হাতে চুল টেনে ধরে বাথরুমের দরজার পাশে বসে পড়ে। পাগলের মতো লাগছে নিজেকে। জীবনটা কেমন যেন গুলিয়ে গেছে। আবেগ, যুক্তি, ঠিক ভুলের সীমা মিলে মিশে একাকার হয়ে গেছে। বিড়বিড়িয়ে বলে ওঠে, না না মেহরিন, তুই তার খারাপ যেতে পারিস না। উনি যেন অনেক ভালো থাকে, অনেক সুখী হয়। বেশ কিছুক্ষণ নিজের সাথে বোঝাপড়ার পর উঠে দাঁড়ায়। শাওয়ার অন করে শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকে স্থির হয়ে। পানির প্রতিটা ফোঁটা তাকে ধুয়ে দিচ্ছে। সাথে যেন সব অপরাধ বোধ, সব জ্বালা মিশে যাচ্ছে সেই পানির স্রোতে। অশান্তি কিছুটা কমে আসছে। ঠোঁট কাঁপছে। চোখ বন্ধ করেই ফিসফিসিয়ে বলে, তবে মনে রাখবেন তো আমায়? এক মুহূর্তের জন্য হলেও আমি আপনার বউ। রাখবেন মনে আমায়? সময় কেটে যায়। প্রায় আধা ঘন্টা পর ভেজা শরীরে বাথরুম থেকে বের হয় সে। কাপড় আনেই নে সাথে। তাহিয়া যদি নিচে থাকে তাহলে এখন ডেকে আনাও সম্ভব নয়। ভেজা চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে। ঘর বেজে যাবে ভেবে এক ছোট ওয়ার্ড্রোবের দিকে পা বাড়ায়। ঠিক সেই সময় দরজা ঠেলে কেউ বড় বড় পা ফেলে ঢুকে পড়ে। মেহেরিন নিচে। বাকিটা মুখে আনার আগেই থেমে যায় তালহা। সামনের দৃশ্যটা দেখে যেন শ্বাস আটকে যায় তার। এক মুহূর্ত নীরবতা, তারপর আচমকা দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দেয়। মেহরিন সেই শব্দে কেঁপে ওঠে। গায়ের ভেজা ওড়নাটা টেনে ঠিক করে নেয় দ্রুত হাতে। তারই মধ্যে বাইরে থেকে দরজায় টপটপ বাড়ির আওয়াজ। এই ভাইয়া, তুমি আবার এখানে ঢুকে দরজা লাগালে কেন? সবাই ডাকছে, নিচে আসো। মেহেদির গলায় তালহা ভারী স্বরে বলল, তুই যা, ভাইয়া আসছি। বলতেই সে চলে যায়। তালহা পেছনে ঘুরে হাত বুকে গুজে দাঁড়ায়। চোখের দৃষ্টিটা তীক্ষ্ণ, কণ্ঠে রুক্ষতা। জ্বর বাঁধানোর ইচ্ছে? মেহরিন মাথা নিচু করে কাপা গলায় বলল, না। তালহার কণ্ঠ আরও গম্ভীর হয়ে ওঠে। এই অসময়ে ভিজলে কেন? আর পানিতে এতক্ষণ ছিলে কেন? মেহরিন অবাক চোখে তাকায়। আপনি বুঝলেন কি করে আমি অনেকক্ষণ ছিলাম? তালহা ঠোঁট চেপে শান্ত স্বরে বলল, তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে। মেহরিন আরও অবাক হয়। চোখ দেখেও এত কিছু বোঝা যায়? তালহা কত ট্যালেন্টেড! ভাবতে একটুখানি হেসে ওঠে। ওয়াও, আপনি তো অনেক জ্ঞানী। মানুষের চোখ দেখেই সব বলে দিতে পারেন। তালহা হালকা ধমক দিয়ে উত্তর দেয়, হ্যাঁ, আর এখন এইটাও বলতে পারি তুমি একটা গাধা। মেহরিন চোখ পিটপিট করে বলে, অ্যাঁ? তালহা এবার জোরে ঝাড়ে দিয়ে ওঠে। নয়, হ্যাঁ।
তাড়াতাড়ি কাপড় বদলাও ইডিয়েট। সাধে কি গাধা বলি, নিজের চিন্তা নিজেরই নেই। তালহার কড়া ধমকে চমকে ওঠে মেহরিন, দ্রুত পা বাড়ায় ওয়ার্ড্রোবের দিকে। আর চোখে একবার তাকাতেই দেখে তালহা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। মুখটা কেমন যেন চুপচাপ, গম্ভীর। ওয়ার্ড্রোব খুলে তাড়াহুড়ো করে কাপড়টা নিয়ে ফিরে আসে। পা টিপে টিপে হাঁটছে, পড়ে না যায় যেন, সেই ভয়। তবে তালহার সামনে দিয়ে যেতে নার্ভাস লাগছে। দ্রুত তাকে পেরিয়ে যেতে গিয়েই অঘটনটা ঘটে। তখনই পা পিছলে ভারসাম্য হারিয়ে ফেলে। ভয় হালকা শব্দ করে ওঠে, আহ! সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে নেয়। এদিকে মেহরিনের হঠাৎ চেঁচিয়ে ওঠায় পাশ ফিরতেই তালহা সেকেন্ডে 2 কদম এগিয়ে আসে। দুহাতে তাকে আঁকড়ে ধরে কোনো রকমে, কিন্তু ভেজা মেঝেতে তারও পা পিছলে যায়। ব্যাস, দুজনেই ধপাস করে মেঝেতে পড়ে যায় একসাথে। ব্যথার ধাক্কার সাথে সাথেই দুজনের মুখ থেকে একসাথে বেরিয়ে আসে, আহ! মেহরিন নিচে, তার উপরে তালহা পড়েছে। তালহার বাম হাত মেহরিনের মাথার নিচে, ডান হাত মেঝেতে ঠেকানো। তার পুরো শরীরের ভার এসে পড়েছে মেহরিনের উপর। চোখ মুখ খিচে সামনে তাকাতেই এক মুহূর্তের জন্য যেন তালহার পৃথিবী থেমে যায়। এমন এক পরিস্থিতি, দুজনে এত কাছাকাছি, অজানা ঘোর বশ করে তাকে। এক ধ্যানে তাকিয়ে আছে ভীত মেহরিনের মুখের পানে। অন্যদিকে মেহরিন ভয়ে চোখ বন্ধ করে আছে। ভেবেছিল মাথা বুঝি ফেটে গেল, কিন্তু আশ্চর্য, মাথায় একটুও ব্যথা লাগেনি। চটজলদি চোখ খুলতেই চোখে পড়ে তালহার মুখ, তার একদম সামনে। এক নিঃশ্বাস দূরত্ব নেই তাদের মাঝে। চোখাচোখি হতেই দুজনের দৃষ্টি থেমে যায় সেখানেই। সময় যেন হিম হয়ে দাঁড়িয়ে গেছে। দুজনে ডুবে গেছে অনুভূতির গভীর তলায়, যেখানে ঢোকার রাস্তা জানা থাকলেও বের হওয়ার রাস্তা গোলক ধাঁধার চেয়ে কম নয়। তালহার মুখে ব্যথার ছাপ স্পষ্ট, তার চোয়াল শক্ত, হয়তো দাঁত চেপে রেখেছে ব্যথায়। চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। গরম নিঃশ্বাস এসে মেহরিনের মুখ ছুঁয়ে যাচ্ছে বারবার, তা সে বেশ উপভোগও করছে। দুজনেরই হৃদস্পন্দন বেড়ে চলেছে। অনুভব করছে একে অপরের দ্রুত গতির হৃদস্পন্দন। বুকের ভেতর কেমন যেন অজানা এক স্রোত বয়ে যাচ্ছে। মেহরিন হালকা কাঁপছে। এক হাতে তালহার পাঞ্জাবের কলার শক্ত করে ধরে রেখেছে, অন্য হাতটা তার কাঁধে। আনমনে সেই হাতটা আরেকটু নামিয়ে তালহার হৃৎপিণ্ড বরাবর রাখে। তার হার্টবিট যেন সুপার ফাস্ট স্পিডে চলছে। এই বুঝি বুক চিরে বেরিয়ে এলো বলে। দ্রুত হাতটা সরিয়ে ফেলে মেহরিন। মেহরিনের গাল বেয়ে গড়িয়ে পড়া একটা চুল তা নিজেই নিজে সরতে দেখে তালহা এক পলক চেয়ে থাকে। চুলগুলো মেহরিনের মুখ স্পর্শ করছে দেখে রাগের চোটে নজর করা হয়ে ওঠে। পর মুহূর্তেই ডান হাত বাড়িয়ে মেহরিনের মুখের উপরে সমস্ত চুল আঙ্গুলের আলতো স্পর্শে সরিয়ে দিতে লাগে। সে এমনটা কেন করেছে তা সে জানে না, তবে তার চোখে অদ্ভুত এক ঝড়, রাগ, আর তার মাঝখানে লুকিয়ে থাকা এক আকুলতা। মেরিন অবাক হয়ে দেখছে, এই মুহূর্তটা যেন অন্য জগৎ থেকে ধার করা কোনো কল্পনা, যেখানে আছে শুধু সুন্দর মুহূর্ত, নীরবতা, শ্বাসের শব্দ আর কেবল চোখের ভাষা। হঠাৎই তালহার মুখের ভাব বদলে যায়। মাথার নিচের হাতটা চুলের ভেতর আস্তে আস্তে আরও ঢুকে যায়। তা কি হলো মেহরিন তা ভাবার সময় পায়নি। তার আগে চোখের পলকে চুল শক্ত করে মুঠোয় ধরে মেহরিনের মুখের দিকে ঝুঁকে আসে। মেহরিন বুঝে ওঠার আগেই তালহার ঠোঁট এসে ছুঁয়ে যায় তার ঠোঁটে, যেন হঠাৎ বজ্রপাতের মতো কঠিন ছোঁয়া তেড়ে এসেছে, যা অবাধ্য অথচ গভীর। হালকা চুম্বন দিতেই তৎক্ষণাৎ নিচের ঠোঁট কামড়ে ধরে হিংস্র পশুর ন্যায়। সঙ্গে সঙ্গে মেহরিন চোখ বড় বড় করে তাকায়, ব্যথায় হাত দিয়ে ঠেলতে লাগে। তবে কাজ হয় না। তালহার এই কাজ কয়েক সেকেন্ড স্থির থাকে, এমনকি তাকে নড়াতেও অক্ষম মেহরিন। তালহার চোখে মুখে একটা অজানা আবেগ, রাগ, ক্ষোভ, যেন অপ্রকাশিত যন্ত্রণার বিস্ফোরণ। মেহরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, শরীর শিউরে উঠছে বারবার, চোখে বিস্ময় আর এক চিলতে অজানা কাঁপন। মনে প্রশ্ন জাগে, তালহা কি তাকে আদর করছে নাকি রাগ ঝাড়ছে? তবে ব্যথায় ছটফটো করছে, মাংসটাই কি ছিঁড়ে ফেলবে নাকি? পরক্ষণেই তালহা তাকে ছেড়ে উঠে দাঁড়ায়। দরজাটা শব্দ করে খুলে একটিও কথা না বলে সেকেন্ডেই নিজের রুমে ঢুকে আবারও শব্দ করে দরজা বন্ধ করে দেয়। মাত্র কি হলো ঠিক বুঝে উঠতে পারছে না মেহরিন। মাথাটা যেন কাজই করছে না। হতবাক চোখে দরজার দিকে তাকিয়ে থাকে। ওটা কি সত্যিই তালহা ছিল নাকি অন্য কেউ? মনে হাজারটা প্রশ্নের ভিড়। ভাবতে ভাবতেই একটু নড়েচড়ে উঠতে গিয়েই আহ করে চিৎকার করে ওঠে, যেন শরীরের সব হাড়গোড় ভেঙে গিয়েছে। ব্যথায় কুকড়ে যায় বেচারি। অনেক কষ্টে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। পা টেনে টেনে কোনো রকম বাথরুমে ঢোকে। কাপড় বদলে বের হওয়ার আগে ঠোঁটের জ্বালায় আয়নার সামনে দাঁড়াতেই নিজের প্রতিবিম্ব দেখে নিজেই থমকে যায়। নিজের ঠোঁট হালকা ফুলে কেটে গেছে, আর তাতে
চিকচিক করছে রক্তের ছোপ ছোপ দাগ। চোখ ছানা বড়া হয়ে যায়। লোকটা কি রাক্ষস নাকি? মাংস দেখলে এমন ঝাঁপিয়ে পড়ে। আর একটু হলেই বাকিটার মুখে আনতে পারে না। গাল দুটো লাল হয়ে ওঠে লজ্জায়। দ্রুত ঠোঁট ধুয়ে নেয়, যেন কেউ দেখলে কিছু না বোঝে। মাথায় কেবল একটাই প্রশ্ন, তালহা কি আসলে এমনটা করেছে? এখনো যেন বিশ্বাসই হচ্ছে না। সবটুকু কেমন দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। পরপরই হঠাৎ আবারও মনে পড়ে যায় সেই মুহূর্ত, তালহার স্পর্শ, তার ভারী শ্বাস। ভাবতেই শরীরের ভেতর কোথাও গরম আগুনের মতো ছড়িয়ে পড়ে অচেনা এক অনুভূতি। মনে হয় কান দিয়ে সেই আগুনের গরম ধোঁয়া বের হচ্ছে। চোখ খিচে বন্ধ করে নেয়, মাথা নাড়ায় লজ্জায়। তবে পরমুহূর্তে মুখে নেমে আসে আধার। সে তার নয়। চিন্তা আসতেই সব চিন্তা ঝেড়ে ফেলে। কাপড় পরে বের হতেই তাহিয়ার সামনে পড়ে। মেহরিনের হাঁটার ভঙ্গি দেখে তাহিয়া চোখ কুঁচকে জিজ্ঞেস করে, কিরে, কি হয়েছে? মেরিন বিছানায় গিয়ে ধপ করে বসে পড়ে। মুখ ভার করে বলে, উফ, আর বলিস না, পিছলে পড়েছিলাম। হাতির মতো লোকটা আমার উপর। বাকি কথাটা মুখে রেখেই থেমে যায়। সাথে সাথেই ভেতরটা আটকে ওঠে। এই রে, যদি সব বলে ফেলতাম। এদিকে তাহিয়া কৌতূহল ভরে চোখ বড় করে তাকায়। থামলি কেন? বল না, হাতির মতো লোক তোর উপর পড়েছে। আর সেই হাতিটা কে? মেহরেন দ্রুত কথার মোড় ঘুরিয়ে বলল, না না, আমি বলছিলাম আমি হাতির মতো মেয়েটা পিছলে ধপাস করে পড়েছি। তার কথা শুনতেই তাহিয়া হেসে ওঠে। হাসতে হাসতে যেন গড়াগড়ি খাচ্ছে। মেহরিন মুখ গোমরা করে বসে আছে। তার তো এখনো শরীরটা ব্যথায় নীল হয়ে যাচ্ছে। আর এই মেয়ে কিনা তাকে নিয়ে হাসছে। এবার হাসি থামিয়ে তাহিয়া একটু কাছে এসে বসলো। মেহরিনের মুখের ভাব দেখে বোঝে ও সত্যি অনেক ব্যথা পেয়েছে। তার মধ্যে মেহরিন জিজ্ঞেস করলো, ওরা কি চলে গেছে? তাহিয়া উত্তর দিল, হুম, তোকে আর ভাইয়াকে যাওয়ার আগে খুঁজছিল, কিন্তু তোরা দুজনেই উধাও। তাহিয়া এবার একটু চিন্তিত হয়ে মেহরিনকে পরখ করতে করতে জিজ্ঞেস করলো, ঠোঁটে কি হয়েছে রে? এই প্রশ্নে মেহরিন কিছুটা কেঁপে ওঠে। তাহিয়া কি বুঝে গেল নাকি ভেবে দ্রুত বলল, ওহ, ওই উল্টে পড়েই তো ঠোঁটেও লাগলো। শুনতেই তাহিয়ার ভাবভাব বদলে যায়। মমতা ভীষণ গলায় জিজ্ঞেস করলো, তুই কি খুব ব্যথা পেয়েছিস? মেহরিন মাথা নিচু করে, ঠোঁট কামড়ে শুধু হ্যাঁ বলে। তা দেখে তাহিয়া নিচে গিয়ে মায়ের কাছে বলে ব্যথার ওষুধ এনে দেয়। ওষুধ খেয়েই মেহরিন বিছানায় গা এলিয়ে দেয়। বিড়বিড় করে বলে ওঠে, ভাই ব্যথা দেয় আর বোন মলম লাগিয়ে দেয়। কি কাজ কাম এদের! চোখ ধীরে ধীরে ভারী হয়ে আসে। শরীরটা ক্লান্ত, মনটা অস্থির। মাথার ভেতরে এখনও সেই মুহূর্তটা ঘুরছে। তালহার ছোঁয়া, তার চোখের তীব্রতা আর নিজের ভেতরের অচেনা কাঁপুনি। সব মিলিয়ে যেন আবারও সেই অবাধ্য মন তালহাতে মেতে উঠেছে। নিজেকে তালহার থেকে গুটিয়ে নেওয়ার চিন্তা যেন একটু আগে সেই ঝড়ের সাথেই চলে গেছে। সবশেষে ব্যথা আর বিভ্রান্তির মাঝেই ঘুমিয়ে পড়ে সে। ঘুম যেখানে হয়তো এখন আবার স্বপ্ন হয়ে সেই মুখটা ফিরে আসবে। ঘুম ভাঙতেই মেহরিন দেখে রাত 9টা বাজে। কপালে হাত দিয়ে চোখ বুজে ফেলে। মনে মনে বলে ওঠে, এতক্ষণ ঘুমাচ্ছি আর কেউ ডাকলই না। তালহাও কি আজ পড়াতে আসেনি? দ্রুত উঠে গিয়ে কোমরে হালকা ব্যথা অনুভব করে। শরীরের ব্যথা কম, তবে কোমরের একটু তুলনামূলক বেশি ব্যথা। ফ্রেশ হয়ে আস্তে ধীরে নিচে নামতেই দেখলো তাহিয়া, খালা আর দাদি টিভি দেখছে। এগিয়ে গিয়ে তাহিয়ার পাশে বসে জিজ্ঞেস করলো, আমাকে ডাকিসনি কেন? আম্মু বললে ঘুমাচ্ছিস, যেহেতু ঘুমাক। তো সন্ধ্যায় ডাকলি না? উনি পড়ায়নি? পড়িয়েছে, তবে আজ অল্পই। তো আমাকে ডাকলি না? ভাইয়া বলল ঘুমাচ্ছিস যেহেতু থাক। মেরিন অবাক। তালহার আচরণ দিন দিন কেমন বদলে যাচ্ছে। মিথ্যা বলছে, আবার আজকে পড়াতেও ডাক দেয়নি। চিন্তাভাবনা মাথায় ঘুরতে থাকে। শেষমেশ সে টিভিতেই মন দেয়। 10টা বাজে। সবাই টেবিলে বসেছে, শুধুমাত্র একজন বাদে, তালহা। তাহিয়া আবারও গেছে তাকে ডাকতে। এবার সে নিয়েই নেমে এলো। মেহরিন আর চোখে তাকাতেই দেখে ঘুম ঘুম চোখে তালহা এগিয়ে আসছে। এতক্ষণ ঘুমিয়েছিল হয়তো। ভাবতে ভাবতে চোখে পড়ে কপালে সাদা ব্যান্ডেজের দিকে। সঙ্গে সঙ্গে চমকে ওঠে, কপালটা কি হলো? সাথে সাথেই মনে পড়ে যখন পড়েছিল তার পাশের মেঝেতে মাথায় বাড়ি খাওয়ার আওয়াজ হয়েছিল। আর ভেবেছিল নিজেরই মাথা ফেটেছে। পরে দেখল না। তাহলে কি তখন তারই কপালে লেগেছিল? সঙ্গে সঙ্গে অপরাধ বোধ নেমে আসে তার চোখ মুখে। নিজেকে ভীষণ অসহ্য লাগছে। তালহা এসে বসতেই বিল্লাল সাহেব জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে? তালহা আস্তে করে উত্তর দেয়, বেটার। তানিয়া বেগম তালহার পাশে দাঁড়িয়ে খাবার পরিবেশন করতে করতে বললেন, বুঝলাম না, আজকে তুইও পড়েছিস, মেরিনও পড়েছে। সব বিপদ একদিনেই। আল্লাহ সবাইকে রক্ষা করুন। মেরিন আর চোখে তাকায় তালহার দিকে। তালহা এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। ইস, তার জন্য কতটা ব্যথা পেয়েছে। ভাবতে ভাবতে মেরিন নিজেকে অপরাধীর তকমা লাগাচ্ছে বারবার। পাশ থেকে দাদি বললেন, বিপদ আসলে তো আর বলে আসে না, সবাই সাবধানে চলো।
পরের দিন সকাল ৯টা। মেহরিনরা বসে আছে গাড়িতে। সামনে ড্রাইভার, পাশের সিটে তালহা, পেছনে তারা। তালহার হাতে চোট লেগেছে, তাই আজ গাড়ি চালাতে পারছে না। মেহরিন নিয়ে যায়। তার মাথা বাঁচাতে গিয়ে যে ব্যথা পেল। ভেবেছে একবার সরি বলে দিবে, আবার লজ্জাও লাগছে তালহার সঙ্গে কথা বলার জন্য। কালকের কাণ্ডের পর থেকে এখন তাকাতেও লজ্জা পায়। গাড়ি কলেজের সামনে থামতেই দুজন নেমে পড়ে। বিদায় নিয়ে গেট পেরিয়ে ঢুকতেই দুই পাশ থেকে ভাউ শব্দে লাফিয়ে ওঠে। দুজনেই ভয় পেয়ে দুকদম পেছনে হটে। ফারিন, রাফি তো তাদেরকে ভয় পেতে দেখে হেসে হাইফাইভ করে চেঁচিয়ে বলে ওঠে, এক বড় না দুই বড়। তাহিয়া ও মেহরিনও হেসে ওঠে, সঙ্গে সঙ্গে চিল্লিয়ে বলে, বাংলা স্যারের পেট বড়। বলেই দুজন হাসিতে লাগলেও এবার ফারিন, রাফি চুপ, চোখে ভীতির ছাপ স্পষ্ট। তাদের পেছনে কাউকে দেখে ভয় পেচ্ছে। কৌতূহল নিয়ে দুজন পেছনে ফিরে তাকাতেই আঁতকে ওঠে। পর্ব ২৩। পেছনে ফিরতেই তাহসানকে দেখতেই দুজন হালকা কেঁপে ওঠে। তাহসান কড়া চোখে তাকিয়ে তাদের দিকে ধীর পায়ে একটু এগিয়ে এসে দাঁড়ায়, ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, এসব কি মেহরিন, তাহিয়া? মেহরিন, তাহিয়া দুজনেই মাথা নিচু করে ফেলে। তা দেখে তাহসান একই কণ্ঠে বলল, আর যেন এসব মজা করতে না শুনি। একবার যদি অন্য টিচার্সদের কানে যায়, গার্জিয়ান ডাকাবে, বেয়াদ্দবের খেতাব দিবে। নিশ্চয়ই এগুলো ভালো লাগবে না। দুজনে মাথা নেড়ে একসাথে বলে উঠল, সরি স্যার, আর হবে না। তাহসান এক পলক মেহরিনের দিকে তাকিয়ে সাইডে কাটিয়ে সোজা চলে যায় অফিস রুমে। সকাল ৯টা। ক্লাসরুমের সবাই চুপচাপ বসে ফিজিক্স ক্লাসে মনোযোগ দিচ্ছে। বাতাসে একটা হালকা থমথমে অনুভূতি। কাগজের পাতার খসখস শব্দ আর শিক্ষক বোর্ডে লিখছেন। সব মিলিয়ে শান্ত ও গভীর মনোযোগী পরিবেশ চারিদিকে। টানা ৪৫ মিনিটের ক্লাস শেষ করিয়ে স্যার বেরোতেই এক একজন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মুহূর্তেই শান্ত পরিবেশ হয়ে ওঠে সবজি বাজার। রাফি আড়মোড়া ভাঙতে ভাঙতে তাহিয়াদের পেছনের সিটে এসে বসে। শালার বেটার নাম আইনস্টাইন, তো আইন নিয়ে পড়াশোনা কর না। তোকে কে কইছি ফিজিক্স নিয়ে নড়াচড়া দিতে? অসহ্য। মেহরিন খাতা ব্যাগে রাখতে রাখতে বলল, তুই গাধা, তুই পড়াশোনা বাদ দিয়ে মানুষের বাসায় কাজে লেগে পড় না। তোকে কে বলেছে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে? মেহরিনের কথায় রাফি সোজা হয়ে বসে, শার্টের কলার ঠিক করে বলল, আমি ইঞ্জিনিয়ার হব, তাই সায়েন্স নিছি। মেহরিন আর চোখে তাকিয়ে খোঁচা মেরে বলল, ফিজিক্সের সামান্য সূত্র বুঝতেই হিমশিম খেয়ে মরা বিজ্ঞানীদের গোষ্ঠী উদ্ধার করে ফেলিস, আবার ইঞ্জিনিয়ার? পাশ থেকে ফারেন গালে হাত দিয়ে আফসোস নিয়ে বলল, জানিস আমার না ফ্যাশন ডিজাইনার হওয়ার অনেক শখ। তাহিয়া কিছু একটা ভেবে বলল, তো সায়েন্স নিলে কেন? আর্টস নিলেই তো হতো। ফারিন তপ্ত শ্বাস ফেলে বলল, আব্বু আমার ইচ্ছে ডাক্তার বানাবে, তাই বাধ্য হয়ে সায়েন্স নিতে হয়েছে। মেহরিন কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, ও মা, এটা আবার কেমন? তুই তাদের বলিসনি নিজের ইচ্ছা? ফারিন তার ছেলের হাসি হেসে বলল, বলেছিলাম, তবে এটা নাকি তাদের জন্য অসম্মানজনক। তার কথায় তিনজনেই অবাক হয়ে তাকায় ফারিনের দিকে। তাদের তাকানো দেখে ফারিন ঠোঁটের কোণে তপ্ত হাসি রেখেই বলল, আমার আব্বু হার্ট সার্জন আর আম্মু নিউরোলজিস্ট। তাদের একটাই কথা, তাদের মেয়েকেও ডাক্তার হতে হবে। ওসব ছোটোখাটো ফ্যাশন ডিজাইনারদের দাম নেই। তার হাসির মধ্যে কেমন যেন তিক্ততা লুকিয়েছিল, যা মেহরিন খুব করে লক্ষ্য করছে। তাহিয়া কট করে বলে উঠল, কোনো কাজই ছোট না, মানুষের দেখার ধরন শুধু আলাদা। আর নিজের পেশা বাছাই করার স্বাধীনতা ছেলে মেয়েদের দিতে হয়। জোর করে তো আর সব হয় না, মনের সায়ও থাকতে হয়। আমার ভাইয়া তো আমি সায়েন্স নেওয়ার আগে অনেকবার জিজ্ঞেস করেছি নিজ ইচ্ছাতে নিচ্ছি কিনা। তোর ভাগ্য ভালো রে, অমন ভাই, অমন সাপোর্টিভ পরিবার পেয়েছিস। আমিও বোঝানোর চেষ্টা করেছি অনেক, তবে ব্যর্থ। তারা তাদের কথাতেই অটুট। আব্বু আম্মুর সব কলিগদের ছেলে মেয়েও ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং লাইনেই পড়াশোনা করছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। তারা বুক ফুলিয়ে বলতেও পারছে। আমার মা বাবাও তাই চায়, যেন তারা মেয়ে নিয়ে গর্ব করতে পারে। কিন্তু শালার মেয়ে কী চায় সেটাই দেখার প্রয়োজন বোধ করে না। ফারিনের কথায় সকলে চুপ হয়ে যায়। তার বাবা মায়ের কথা শুনে তারা কিছুটা বিস্মিত। কোনো পেশায় নিচু নয়, কোনো কাজে অসম্মানজনক নয়। আর বাবা মায়ের সন্তানের প্রতি কঠোর হওয়া কি উচিত? নিজেদের পছন্দ তাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া কি ঠিক? কাউকে দিয়ে জোর করে কিছু করানো যায় না। মানুষের জীবনে তার ইচ্ছা ও পছন্দই সবচেয়ে বড়। তাই যার যা করতে ইচ্ছা করে তার সেটাই করার স্বাধীনতা থাকা উচিত। মেরিন ফারিনের কাঁধে হাত রেখে সান্ত্বনা স্বরে বলল, থাক, হতাশ হওয়ার কিছুই নেই। তোর একটা ভালো ফিউচারের জন্যই তারা তোকে প্রস্তুত করছে। এসব নিয়ে মনে কোনো দুঃখ রাখবি না। তারা তোকে ভালোবাসে বলেই তোকে নিয়ে এত ভাবে। ফারিন বিরক্ত নিয়ে বলল, হয়েছে, বাদ দে এসব। তাদের কাছে আমি একটা পুতুল ছাড়া আর কিছুই না। প্রয়োজনে নাচাবে, আবার এমনি এক কোনায় ফেলে রাখবে। পড়াশোনার ক্ষেত্রে আসবে মা বাবার দায়িত্ব পালন করতে। এছাড়া একটু টাইমও নেই আমার জন্য। সারা দিন নিজেদের মতো কাজ নিয়ে ব্যস্ত। মেয়ে খেয়েছি কিনা সে খোঁজও নেই।
তার কথায় তিনজনের স্তব্ধ। এই হাসি খুশি চঞ্চল মেয়েটার ভেতরে এত কিছু গেঁথে আছে, এখন না বলে হয়তো ঘুণাক্ষরেও টের পেত না। তিনজনেই চোখ চাওয়াচাই করে। বুঝলো মেয়েটার বাসার পরিস্থিতি ভালো না। শুনেছে সে মা বাবার একমাত্রই মেয়ে, তাই হয়তো আরও একাকিত্ব বোধ করে। তিনজনে একসাথেই বলে উঠল, আমরা আছি তো নাকি খোঁজ নিতে? রাফি কলম দিয়ে ঠোঁটের উপর মোচ বানিয়ে গলা ঝেড়ে মোটা গলায় বলল, হ্যাঁ ফারিন মা, এই যে আমি তোমার বাবা মিস্টার রাফি। একদম কষ্ট পাবেন না, আমি 3 বেলায় 4 বার খোঁজ নিব, চলবে তো? পাশ থেকে তাহিয়া গলার ওড়নাটা শাড়ির মতো পেঁচিয়ে মাথায় ঘুমটে দিয়ে গলা চিকন করে বলল, আর আমি তোর মা তাহিয়া, আজ থেকে আম্মা ডাকবি কেমন? তাদের দেখতেই সকলে উচ্চস্বরে হেসে উঠল। ফারিন তবে রে বলেই দৌড়ানি দেয়। এভাবে হাসি ঠাট্টায় তাদের বাকি ক্লাসগুলো শেষ হয়ে যায়। কিছু মানুষ থাকে খুবই চঞ্চল প্রকৃতির, তারা সবসময় হাসি খুশি দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তাদেরও কিছু নিজস্ব দুঃখ লুকিয়ে থাকে। আজ ড্রাইভার পাঠিয়েছে তাদের কলেজ থেকে নিতে। তালহা আসেনি দেখে মেরিন হাঁসফাঁস করছে, তা দেখে তাহিয়া বোঝালো হয়তো কোনো কাজে আটকে গেছে। বিকাল 5টা বাজে। তাহিয়ার মায়ের আগের পিছে ঘুরছে। আম্মু দেখো না, কিছু একটা তো থাকবেই, দেখো দেখো। তিতলি বেগম পুরো রান্নাঘর তছনছ করেও খুঁজে পাননি কাঙ্ক্ষিত জিনিসটি। শেষমেশ বিরক্ত হয়ে মেয়েকে ঝাড়ি মেরে বললেন, এই কি করবি বলবি তো? ফারিসদের কোনো কিছু নেই, কিছু দিলে সাথে সাথে বাটি ফিরিয়ে দেয়। তাহিয়া হতাশ হয়ে বলল, না এমনি এমনি যেতে চাচ্ছিলাম ওদের বাড়ি, কিছু থাকলে নিয়ে যেতাম আর কি। তিতলি বেগম রাগে চোখে তাকিয়ে ফ্রিজের দিকে এগোতে এগোতে বললেন, বাদর মেয়ে একটা, আগে বললেই হতো, এতক্ষণ না চেয়ে শেষে এসে কাজের কথা বলছিস। আমি আরও ভেবেছি না জানি কি আছে তাদের। নে, ঋতুকে দেখতে আসার মিষ্টি পাঠানো হয়নি, তুই যেহেতু যাবি দিয়ায়। তাহিয়া হাসি খুশি মুখে মিষ্টির বাটিটা হাতে নিয়ে ছুটে যায়। মেয়েকে ছুটতে দেখে তিতলি বেগম পেছন থেকে চিল্লিয়ে ওঠে, তাহিয়া এভাবে ছুটিস না, পড়বি মা। কিন্তু কে শোনে কার কথা? ছুটে ড্রয়িং রুমে এসে থেমে মেহরিনকে নিয়ে বেরিয়ে পড়ে ফারিসদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বের হওয়ার আগে দাদি পান চিবুতে চিবুতে সাবধান করলেন, মিষ্টি ঢেকে নিয়ে যা, রাস্তাঘাটে এভাবে নিলে আবার তানারা পিছে পড়বে। তাহিয়ারে গেট পেরিয়ে পেরোতেই ওড়না দিয়ে মিষ্টির বাটি ঢেকে ফেলে। ভূতের ভয় আছে প্রচুর দুজনেরই। তার উপর মেহরিনও তার দাদের কাছ থেকে কত কাহিনী শুনেছে, মিষ্টি নিয়ে কেউ রাস্তা দিয়ে আসলে তানারা পিছে পড়ে। গেট পেরিয়ে ঢুকতেই হঠাৎ কারো গমগমে আওয়াজে দুজনেই ভয় পেয়ে ওঠে। কি চুরি করে এ বাড়িতে গা ঢাকতে এসেছো চুন্নির দল? দুজনেই এদিক সেদিক তাকাতে থাকলে দোতলার বারান্দা থেকে ফারিস বলল, হেই কানাস, আমি এখানে। তার কথাই এবার তাদের নজর পড়ল ফারিসের দিকে, হাতে চায়ের কাপ নিয়ে বারান্দায় দাঁড়িয়ে। তাকে দেখে তাহিয়া বুকে থুতু দিয়ে কোমরে হাত রেখে বলল, ফারিস ভাইয়া, আপনিও না একদম ভয় পাইয়ে দিয়েছেন। ফারিস চোখ ছোট ছোট করে বলল, তার মানে সত্যি চুরি করে এসেছো? তাহিয়ার নাক এবার ফুলে ওঠে। লোকটা যখনই দেখে তখনই তাকে অপমান করে। রেগে বলল, আপনি এত বেশি কথা বলেন কেন? কারণ তুমি বেশি ছোট মানুষ, তাই আমার কথাগুলো বেশি বড় লাগে। তাহিয়া দুপা এগিয়ে বলল, এই আপনি কি জানেন আমার জন্য এখনই বাড়িতে বিয়ের প্রস্তাব আসে? তার মানে আমি ছোট নই, বিয়ের বয়সী হয়ে গেছি। কতটুকু ভাব দেখিয়ে বলতেই ফারিসের চোখ মুখের রং হঠাৎ বদলে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। রাগে চোখে একবার তাকিয়ে চুপচাপ ঘটঘট পায়ে ঘরে চলে যায়। কোনো উত্তর না দিয়ে চলে যেতে দেখে তাহিয়া বেশ অবাক। মেরিন ফারিসকে লক্ষ্য করে বলল, ফারিস ভাই হঠাৎ করে রেগে গেল কেন? তাহিয়া এগিয়ে যেতে যেতে অবাক কণ্ঠে বলল, আমিও তো জানি না। আমার কথার পাল্টা জবাবও দিলেন না। এত ভালো মানুষ কি করে হলেন? চিন্তার বিষয়। আচ্ছা, উনি কি পড়াশোনা বা চাকরি কিছু করেন? যখন দেখি বাড়িতেই। আরে উনি তো এতদিন আমেরিকায় ছিলেন, এসেছেন তুই আমাদের বাড়িতে আসার কয়েকদিন আগেই। ইন্টার শেষে হায়ার স্টাডির জন্য গিয়েছিলেন, এখন ওখানেই সেটেলড হয়ে গেছেন, বেড়াতে এসেছেন দেশে। আর মেবি বেশি দিন থাকবে না, বিয়ে করে হয়তো বউ নিয়ে চলে যাবেন। ও। বাড়ির কলিং বেল বাজানোর আগেই ফাতেমা দরজা খুলে দেয়। হয়তো ফারিস বলেছে তারা এসেছে। দরজা খুলে তাহিয়াকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল মেয়েটি। তা হপু, তুমি আমাদের বাসায় আসোই না একদম। তাহিয়া হেসে বলল, এই তো এসেছি, তুমি তো যাও না আমাদের বাসায়। খেলাধুলার সাথী পেয়ে গেছো বুঝি? তা কাকে পেলে? ওই রবিন দাদা। তার কথায় ফাতেমা বাচ্চাদের মতো খিলখিলি এসে বলল, কি যে বলো না, ওই দিন যেই দৌড়ানি দিয়েছিল, ওনার সাথে খেলার শখ পিটেছে। তার কথায় তাহিয়াও হাসে। তাদের হাসির কারণ কিছুই না বুঝে মেরিন অবুঝের মতো চেয়ে আছে। তা দেখে তাহিয়া বলল, আরে আমাদের বাসার সামনে যে একটা মাঠ আছে, তার এক কোণে রবিন দাদার বাড়ি। ওখানে বিকেলে খেলতে গেলে উনিও প্রায় আমাদের সাথে খেলতেন, মজা করতেন। মেহরিন কপাল কুঁচকে বলল, ও, তবে আর যাস না দেখে, আমি আসার পর একবারও তো খেললি না। তাহিয়া মিষ্টির বাটি ফাতেমার হাতে দিয়ে বলল, একদিন ওনার সাথে খেলতে খেলতে ছলে বলে ওনার বাড়ির আম গাছ থেকে আম চুরি করেছিলাম,
তারপর যেই দৌড়ানি দিয়েছিল আমাদের, সেই থেকে আর যায় না খেলতে। আবার ফাতেমা, তারপর দলের আরও কয়েকজনের পরীক্ষা শুরু হয়েছে, তাই খেলা বন্ধ ছিল। দল কথাটুকু শুনে মেহরিন প্রশ্ন করতেই তাহিয়া বলল, আমাদের পাড়ার পুচকে গ্যাং, পরে পরিচয় করাবো না, এখন চল আগে মিশন সাকসেসফুল করি। তারপর ফারিসের আম্মু দাদিরা তাহিয়ার সাথে টুকটাক কথা বলতে লাগে, আর সেই ফাঁকে তাহিয়া মেহরিনকেও পরিচয় করায়। তার সাথেও তারা বেশ ভালোই মিশে গেছে। কথার মাঝেই ফারিসের দাদি ফারিসের মাকে বললেন, বৌমা যাও, ওদের একটু করে আচার এনে দাও তো। আচারের নাম শুনতেই তাহিয়ার চোখ জলজল হয়ে উঠল। পাশে ফিরে মেহরিনের দিকে তাকিয়ে একবার হেসে নিল সে। এটাই ছিল তাদের ফার্স্ট মিশন, ফারিসের দাদির আচার খাওয়া। আর সেই মিশন তাহিয়ার সাকসেসফুল হয়েছে। তাহিয়ার এই বাচ্চা মেয়ে দেখে মেহরিন মনে মনে হেসে উঠল। ফারিসের মা আচার দিয়ে রান্নাঘরে চলে গেলে তাহিয়া মনের সুখে আচার খেতে থাকে আর আচারের প্রশংসা করতে থাকে। তার প্রশংসায় দাদি খুশি হয়ে তাকে আরও একটু তুলে দিলেন। তা দেখে তাহিয়াকে আটকায় কে সোফার উপর দু পা তুলে বসে আরও প্রশংসা জুড়ে দিল। উফ দাদি, তোমার হাতের যে জাদু, এত মজার আচার! দাদা তো নিশ্চয়ই আচার খেয়ে তোমার জন্য পাগল হয়েছিল। আমারই তো ইচ্ছা করে তোমার আচারের টানে তোমার বাড়িতেই সারা জীবনের জন্য চলে আসি। কথাটুকু উচ্চারিত হতেই উপর থেকে কেউ গম্ভীর সুরে বলে উঠল, তোমাকে তো এমনিতেই আসতে হবে। ফারিসের কণ্ঠ শুনে তাহিয়া চটজলদি সিঁড়ির দিকে তাকায়, দেখে ফারিস পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, এমনিতে কিভাবে আসবো? ফারিস এক পলক তাকিয়ে বলল, আমার দাদির আচার খাওয়ার জন্য। বলেই ফাতেমাকে ডাকলো, ফাতেমা, ভাইয়ের জন্য এক গ্লাস পানি আনিস তো। ফারিস চলে যেতেই তাহিয়াও সেসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলল। তবে ফারিসের দাদি মিটিমিটি হেসে উঠলেন। পাশে মেহরিন চুপচাপ বসে তাদের কাহিনী দেখছে। তার মনে কিছু খটকা লাগলেও সেসবে সে পাত্তা দিল না। তাহিয়া দ্রুত আচার খেয়ে উঠে বাটি হাতে ফাতেমার পিছে রান্নাঘরে ছুটে যায়। তাকে দেখে ফারিসের মা এগিয়ে এসে বাটি নিয়ে বললেন, টি টেবিলে রাখলেই হতো, এখানে নিয়ে আসতে গেলি কেন? না না আন্টি, বাসায় কিছু খেলেও সাথে সাথে ধোয়ার অভ্যাস তো, তাই। তিনি মুচকি এসে তার সাথে টুকটাক কথা বলতে বলতে একটি ছোট ট্রেতে এক গ্লাস পানি আর ছোট বাটিতে দুটো মিষ্টি সাজিয়ে ফাতেমার হাতে দিলেন। নে মা, পানির সাথে মিষ্টিগুলো দিয়ে আসিস, তালহাদের বাসা থেকে এসেছে বলিস। ফাতেমা মাথা নেড়ে বের হতেই তাহিয়াও তার পিছু নেয়। মেহরিনকে বসতে বলে সে ফাতেমার সঙ্গে উপরে ওঠে। ফারিসের ঘরে ঢোকার আগে সে ফাতেমাকে আটকে দিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, তুমি বরং কি মেহরিনকে নিয়ে আসো, তোমাদের ছাদে যাব। দাও, এগুলো আমি দিচ্ছি ফারিস ভাইকে। ফাতেমা ট্রেটা তাহিয়ার হাতে দিয়ে যেতে নিয়ে থেমে যায়। করিডোরের ফুলদানি থেকে নিচে পড়ে থাকা ফুল দেখে তা উঠিয়ে ঠিক করতে শুরু করলো। তা দেখে তাহিয়া দাঁড়িয়ে হাঁসফাঁস করতে থাকে। সে না গেলে এই কাজ শেষ হবে কিভাবে? ফুলদানি ঠিক করার শেষেও তাহিয়াকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে ফাতেমা বলল, কি হলো আপু, যাও না কেন? ভাইয়ের তেষ্টা পেয়েছে, দেরি হলে চিল্লাবে নয়তো। ফাতেমার কথায় আর উপায় না পেয়ে ঢুকে গেল ঘরে। তার প্ল্যান ভেস্তে গেছে ভেবে মনটা খারাপ হয়ে গেল। কিন্তু ঘরে ঢুকতেই দেখে ফারিস নেই। ওয়াশরুমের দিকে তাকাতেই দেখে দরজাটা ভেতর থেকে লাগানো, লাইটও জ্বালানো, মানে সে ভেতরে। সঙ্গে সঙ্গে তাহিয়ার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। দ্রুত ট্রেটা পাশের ড্রেসিং টেবিলের উপর রেখে কোমরে গোজা কাগজ বের করলো। কালো মিষ্টিটা দুই ভাগ করে তাতে কাগজে আনা মরিচের গুঁড়ো ঢোকাতে লাগলো মনোযোগ দিয়ে। নিজের কাজের ফাঁকে হঠাৎ ফারিসের কণ্ঠ শুনে চমকে ওঠে। তড়িঘড়ি করে দুই হাত লুকিয়ে নিয়ে পেছনে ফিরে তাকায়। কি করছিলে? কই, কিছু না, কিছু না। ফারিস সন্ধিয়ান চোখে তাকিয়ে বলল, তোমাকে মেয়ে আমার সুবিধার ঠেকছে না, সত্যি করে বলো। তাহিয়া দ্রুত মাথা নাড়ালো, না না, সত্যি বলছি, কিছু না, শুধু আপনার জন্য পানি আর মিষ্টি নিয়ে এসেছিলাম। ফারিস স্থির হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ হেসে উঠে বলল, তো দাও পানি। তাহিয়া তাড়াহুড়ো করে পেছনে ফিরে মিষ্টিটা বাতিতে রেখে হাত ছেড়ে ট্রে হাতে এগিয়ে গেল। এই নিন, এই কালো মিষ্টিটা আগে খাবেন। কেন? ইয়ে মানে ওইটা বেশি মজার আর কি, আমি খেয়েছিলাম, ভালো লেগেছিল তাই বলেছি। ফারিস মনে মনে হেসে উঠল, তবে মুখে হাসি না এনে গম্ভীর কণ্ঠে বলল, তাহলে তুমি ওটা খেয়ে নাও। তাহিয়া তড়িঘড়ি করে বলল, না না, আপনি খান, বাসায় আরও আছে, আমি ওখানেই খাবো। তা শুনে ফারিস পানি খেতে খেতে বলল, তাহলে এগুলো ফাতেমাকে দিয়ে দিও, আমি মিষ্টি খাই না। তা বললে তো হবে না, আপনার খেতেই হবে। বলেই ট্রেটা পাশে রেখে কালো মিষ্টি হাতে নিয়ে ফারিসের মুখের সামনে ধরে। তাহিয়ার আচমকা কাণ্ডে ফারিস থমকে দাঁড়ায়। মেয়েটা এমন করবে সে ভাবেই নে। সে আরেকটু এগোতে ফারিসের মুখ হা হয়ে যায়, আর তাহিয়াও সুযোগ বুঝে পুরো মিষ্টিটাই ঢুকিয়ে দিল তার মুখে। সাথে সাথে মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে তার। তাহিয়ার মুখের সে হাসিতে ফারিসের চোখ যেন আরো আটকে গেল। হঠাৎ মনে হচ্ছে যেন বুকে কিছু একটা ভীষণ জোরে থাকে করছে। কোনো রিয়েক্ট না করে চুপচাপ চিবিয়ে নিল মিষ্টিটা। আর তাহিয়া তাকিয়ে আছে তার ঠোঁটের দিকে।
কখন গিলবে আর ঝালে চিৎকার করবে সেই অপেক্ষায়। কিন্তু পুরোটা খাওয়ার পরও তার কোনো রিয়াকশন না দেখে তাহিয়া হতভম্ব। আপনার কি কিছুই লাগেনি? ফারিস শুধু মাথা নাড়ল। তাহিয়া হতাশ। হয়তো মরিচে ঝাল কম ছিল, অথবা ফারিস ঝাল খেতে পারে। তার প্ল্যান ফ্লপ। মনটা খারাপ হয়ে যায়। তার ঘর থেকে বের হতে হতে বলল, শুনুন, আমি বাসায় যাচ্ছি। 5 মিনিট পর আমি ছাদে উঠব। আপনি আপনাদের ছাদে আসবেন, একটা জিনিস দেখাবো। বলেই চলে গেল। তাহিয়া বের হতেই ফারিস দ্রুত প্রায় ওয়াশরুমে ঢুকে মুখের চিবানো মিষ্টিটা ফেলে কুলি করতে লাগলো। ঝালে তার মুখ লাল হয়ে গেছে। যদিও গিলেনি, কিন্তু চিবিয়েছে। আর এতেই আরও ঝাল লেগেছে। এমনিতেও ঝাল সে খেতেই পারে না। কুলি করেও আরাম না পেয়ে বাটির সাদা মিষ্টিটা মুখে পুরে নিল। আয়নার দিকে তাকিয়ে আনমনেই হেসে উঠল। মেয়েটা এত বুদ্ধু। আয়নায় তো সবই দেখা যাচ্ছিল। তবে বেশ মাথা খাটিয়েছে প্রতিশোধ নিতে। প্রায় 5 মিনিট পর পানি টানি খেয়ে নিজেকে ঠিক করে ছাদে চলে যায় সে। ছাদে উঠতেই তাহিয়াতে ছাদের দিকে এগোয়। তাদের ছাদে কেউ নেই। তা দেখে কপাল কুঁচকে রেলিং ঘেঁষে দাঁড়ায়। মেয়েটা থেকে আসতে বলে নিজেই আসেনি। কয়েক মিনিট অপেক্ষা করে মোবাইল বের করতে যায় সে। অমনি তাহিয়ার গলা ভেসে ওঠে, ফারিস ভাইয়া, আপনার নাম কি? এমন প্রশ্ন শুনে ফারিস হতভম্ব হয়ে যায়। মাথা তুলে বোকা চাহনিতে তাকায় সামনে। তবে সামনের ছাদে কেউ নেই। তখনই শুনে মেহরিনের ফিসফিসে দেওয়া বকা, গাধা, নাম দিয়ে তো ডাকলি, আবার নাম জিজ্ঞাসছিস কেন? অন্য প্রশ্ন কর। তা শুনে তাহিয়া থতমত খেয়ে যায়। এদিকে ফারিস হেসে উঠে। কিছু একটা ভেবে তাহিয়াকে না দেখে কপাল কুঁচকে বলে, তাহিয়া, তুমি কি ছাদে এসেছো? তাহিয়া সাথে সাথে বলে, আরে, আপনার সামনেই তো, দেখছেন না? তার কথা শুনে ফারিস ফিক করে হেসে ওঠে। আমার ট্রিক্স আমার সাথে খাটালে কিন্তু চলবে না। আমি বুঝে গেছি তুমি যে রেলিংয়ের নিচে। সঙ্গে সঙ্গে তাহিয়া বলল, তবে খুঁজেই দেখুন, যদি পেয়ে যান। তার ওভার কনফিডেন্স দেখে ফারিস উকি দিয়ে ছাদের চারপাশে চোখ বুলায়। তবে কেউ নেই। খোলামেলা ছাদে লুকিয়েছে কোথায়? ভাবতেই চোখ পড়ে সিঁড়ির দরজায়। তুমি সিঁড়ির রুম থেকে কথা বললে তো আর আমি দেখবই না। আমি আপনার সামনেই, সিঁড়ির রুমে নেই। বিশ্বাস না হলে আমাদের ছাদে এসে চেক করে দেখুন। এবার ফারিসের কপালে ভাঁজ পড়ল। মেয়েটাকে কোথাও দেখছে না। এবার দেয়াল টপকে তাদের ছাদে যায়। অবুঝ মুখে সিঁড়ির রুম সহ পুরো ছাদ খুঁজে, তবুও তাহিয়াদের পায় না। তা দেখে সে ফের তাদের ছাদে ফিরে আসে। তাহিয়া, তুমি কোথায়? সত্যি করে বলো। তার অবস্থা দেখে তাহিয়া মিটিমিটি হেসে বলল, আরে, আমি তো আপনার সামনেই। মিষ্টির সাথে চোখও খেয়ে ফেলেছেন নাকি? আমার কথা আমাকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে? আরে না, আপনার মন্ত্র তো কাজ করেছে। আমি ম্যাজিক শিখে ফেলেছি। ফারিস দুহাত গুজে বলল, এসব আবুল তাবুল মন্ত্র সারা জীবন মুখে জপলেও কাজ হবে না। সো, ফাজলামা বাদ দিয়ে সামনে এসে দাঁড়াও। আমি তো আপনার সামনেই। হুম, বিশ্বাস না করলে নাই, আমি গেলাম নিচে। কতটুকু বলতেই হঠাৎ বাতাসে তাদের ছাদের দরজা নড়ে ওঠে। তা দেখে সঙ্গে সঙ্গে তাহিয়া বলল, বিশ্বাস না হলে দেখুন, দরজা নাড়িয়ে গেলাম। এখনও দরজার কাছেই। টাটা। তাহিয়ার কণ্ঠ থেমে যেতেই ফারিস বাঁকা হেসে উঠল। তারপর বিড়বিড়িয়ে বলার নাটক করে জোরেই বলে উঠল, মেয়েটা কোথায়? পাচ্ছি না। সে কি নিচে? নিচের দিকেও দেখে, কিন্তু সেখানেও কেউ নেই। আনমনে কিছু ভাবতে ভাবতে পেছনে ঘুরতে যাবে, হঠাৎ কয়েকজন একসাথে লাফিয়ে এসে চিল্লিয়ে ওঠে, ভাউ! হঠাৎ করে আশায় ফারিস দুকদম পেছনে যায়। চিৎকার করে দু হাতে কান দিয়ে দাঁড়ায়। সামনে তাকিয়ে দেখে তাহিয়া, মেহরিন, ফাতেমা তিনজনেই হাসতে হাসতে ঢলে পড়ছে। তাহিয়া তো হাসতে হাসতে বলে, ইয়ে, আমিও বোকা বানিয়েছি। ভয় আমি দেখিয়েছি। ফারিস ধপাধপ পা ফেলে এগিয়ে এসে বলল, ইডিয়ট, কোথায় ছিলে? ফাতেমা পাশ থেকে বলল, আমরা তো আমাদের ছাদের এপাশে ছিলাম, তুমি বুঝতেই পারোনি? সত্যিই ভয় পেয়ে গেছে ভাইয়া। বলে এসে আবারও হাসতে লাগলো, যেন সার্কাস দেখছে। তা দেখে ফারিস এক ধমক দিয়ে বলল, শাট আপ! আমি ভয় পাইনি, জানতাম এমন কিছু। আর এভাবে সারের মতো কে চিল্লায়? তাহিয়া মুখ ভেঙচে মেরিনকে নিয়ে নামতে নামতে বলল, স্বীকার করেন, বোকা বনে ভয় পেয়েছেন। হ্যাঁ, শুধু আপনি একাই পারেন না, আমিও পারি। বলেই আবারও মুখ মুচড়ে চলে যায়। সঙ্গে সঙ্গে ফাতেমাও ছুটে তাদের বিদায় দিতে। তাহিয়ার যাওয়ার দিকে তাকিয়ে মাথা চুলকে হালকা হাসে ফারিস। বোকা আসলে কে হয়েছে তা তো সেই জানে। সে তো প্রথমেই তার কথা শুনে বুঝে গিয়েছিল শব্দটা পেছন থেকে আসছে। তবুও কন্টিনিউ করেছে বাচ্চা মেয়েগুলো উপভোগ করতে। রাত 9টা 50 মিনিট। চায়ের দোকানে বসে আছে সব বন্ধুরা। গল্পে গল্পে এক একজনের 2-3 কাপ করে চা খাওয়া শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। অক্টোবরের শেষ ভাগ। হাওয়ায় এখন হালকা ঠান্ডার ছোঁয়া। রাত নামলেই সেই শীতল বাতাস চায়ের দোকানের টিনশেড ছুঁয়ে কেমন একটা নরম আরাম এনে দেয়। এই জায়গাটাই তাদের আড্ডাখানা। বেশিরভাগই যে যার কাজ শেষে এখানে এসে বসে। 6টা কখনো বা 6:30টায় সবাই এখানে একত্রিত হয়। তারপর নিজেদের গল্প, হাসাহাসি সব মিলিয়ে রাত 8টা 9টা পর্যন্ত জমজমাট থাকেই পরিবেশ।
সকলেই দোকানের সামনে পাতা বেঞ্চে বসে আছে, তবে তালহা তাদের থেকে কিছুটা দূরে, রাস্তার এক পাশে নিজের গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। আশেপাশের নিরিবিলি পরিবেশটা দেখছে আর নিজের সঙ্গেই বোঝাপড়া করছে। এই বয়সে এসেও নিজের মনের সঙ্গে ছোট ছোট বিষয়ে লড়াই করতে হবে তা ভাবতেও পারেনি। তার ভেতরে এক অদ্ভুত তুলনা চলছিল। একদিকে তার চোখে ভেসে উঠছিল স্কুল কলেজের ছেলে মেয়েদের, যাদের প্রেম রোজ দেখা, ছোটখাটো ঝগড়া, একটুখানি রাগ, সঙ্গে সঙ্গে মন ভোলা। তাদের সেই হালকা দৌড়ঝাঁপ ভরা প্রেমের চিন্তাভাবনাগুলো সহজ সরল, ভাঙানো ছোট, আর মানিয়ে নেওয়াটাও সহজ। তাদের কাছে প্রেম ভালোবাসা কত সহজ, সহজেই নিজের মনের ভাব সামনের ব্যক্তির কাছে উপস্থাপন করতে পারে। আর অন্যদিকে সে নিজেই বয়সে বড়, বোঝাপড়ায় আরও পরিণত। তার কাছে তো এগুলো আরও তুচ্ছ হওয়ার কথা ছিল, কিন্তু মনে হচ্ছে আরও কঠিন হয়ে উঠেছে। যে বয়সে ভেবেছিল সবকিছু সহজ হবে, সিদ্ধান্তগুলো পরিষ্কার হবে, সেই বয়সে উল্টো অনুভব করছে নিজের মনের গভীর দ্বন্দ্ব। একসময় যেসব অনুভূতি নিয়ে হাসাহাসি করত, আজ সেগুলোই যেন তাকে পিছু টানছে। এই ফারাকটা ভাবতে ভাবতেই তার মনে হলো হয়তো সে সোজা জিনিসটাকে জটিলভাবে দেখছে। তোরজোড়া ওদিক থেকে একের পর এক ডাকছে, কিন্তু তালহা যাচ্ছে না। তার মাথা হাতের চোট দেখে ওরা সেই আরসে থেকেই মজা উড়াতে শুরু করেছে, এমনকি খোঁচা মেরে গানও ধরেছে। তোর প্রেমে পিছলে আমি মাথা ফাটিয়েছি, হোক না বয়সের ফারাক, সব সাইডে ফেলেছি। মাইক নিয়ে বললে সবাই শোন শোন শোন, বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। তাদের এসব ফাজলামো দেখে বিরক্ত হয়ে তালহা এদিকে চলে এসেছিল, কিন্তু তারা ডাকাডাকি করেই যাচ্ছে। না গেলে যে শান্তিতে দাঁড়িয়ে থাকতেও দেবে না তা জেনেই বাধ্য হয়ে দোকানের বেঞ্চে গিয়ে বসলো। চায়ের কাপটা ছোট ছেলেটার হাতে দিয়ে সিগারেট ধরালো। রিশাদ একটু ঝুঁকে তাকালো তার মুখের দিকে, ভ্রু তোলার ভঙ্গিতে বলল, ভাই, ব্যাপার কি? অন্যদিন হলে 7টা বাজতেই বাসার যাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকিস, যেন বউ অপেক্ষা করছে। আজ দেখি 10টা বেজে যাচ্ছে, কোনো তাড়াই নেই। স্বামী তাকে থামিয়ে টিটকারি মেরে বলল, আরে বউই তো রেখে আসে বাসায়, দেখছিস না মেরিন আসার পর থেকে কেমন তাড়া থাকে বাসায় ফেরার। তাদের কথায় তালহা ঠোঁট শক্ত করে গরম চোখে তাকাতেই ওরা মিটিমিটি হেসে চুপ হয়ে গেল। তালহা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাসায় যেতে অস্বস্তি লাগছে, তাই যাচ্ছি না। রিশাদ মৃদু হাসল। ছেলেটাকে বেশ অপদস্থ করতে পেরেছে তারা। ধুর ভাই, স্বামী স্ত্রীর মাঝে আরো কত কি হয়, তুই তো সামান্য টাচই করেছিস। তার কথায় তালহা বিরক্ত মুখে চোখ উপরে তুলে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমাদের মধ্যে তো স্বামী স্ত্রীর সম্পর্কটাই নেই, আমি নিজেই অস্বীকার করেছি তাকে। রিশাদ ভ্রুকুচকে বলল, তো কি হয়েছে? শরীয়ত মোতাবেক তো তোদের হালাল সম্পর্ক, সেখানে একটু একটু টাচমাচ নর্মাল জিনিস। তালহা বিরক্ত হয়ে চুল টেনে ধরে চোখ শক্ত করে বন্ধ করলো। স্পষ্টই বোঝা যাচ্ছিল তার ভেতরকার অস্বস্তি। এক মুহূর্ত নিঃশব্দ থেকে অপরাধী কণ্ঠে বলল, কিন্তু সে আমার ক্যারেক্টারের দিকে আঙ্গুল তুলবে। মেহরিন কি ভাববে আমাকে নিয়ে? আমি নিজেই তার মুখের উপর তাকে অস্বীকার করেছি, আবার নিজেই। ছি, হাউ লেম। তালহার কথার মাথা মুন্ডু কেউ বুঝতেই পারছিল না। সামান্য ছুঁয়েছে বলে মেয়েদের মতো এমন নাটক শুরু করেছে কেন? তুর্য রেগে গিয়ে বলল, তুই কি মেয়ে নাকি শালা? বউকে টাচ করতেই পারিস, এতে তো ঢং করার কি আছে? হঠাৎ স্বামী সন্দেহজনক চোখে তাকালো তালহার দিকে, চোখ দুটো শুরু করে মুখ ফসকে বলে ফেলল, তাহলে কি বউ মানিস না মানিস না বলে বলে আবার বাসা সেরে ফেললি? তাদের এসব উল্টাপাল্টা ভাবনা শুনতেই তালহা বড় বড় চোখ করে চেয়ে সঙ্গে সঙ্গে স্বামীর পিঠে এক ঘুষি মেরে বলল, শালা, আমি জাস্ট কিস করেছি, আর কিছু করিনি। তাদের কথার জালে ফেসে সেও যে মুখ ফসকে স্বীকার করে বসলো, তা বুঝে মুখটা ভোতা হয়ে গেল তার। এদিকে তার কথা শুনতেই সবাই বিস্ফোরিত চোখে তাকায় তার দিকে, একসাথে চেঁচিয়ে ওঠে, কি? রিশাদ তালহার কপাল গাল ধরে পরীক্ষা করতে করতে বলে, তুই ঠিক আছিস তো? জিনভূত ধরেছে নাকি? কেমনে কি? তালহা ঝাড়া মেরে হাত সরিয়ে দিল, সর, আমি ঠিক আছি। এরপরে শুরু হলো তাদের ডাবল মজা। কেউ হাসতে হাসতে উল্টে পড়ছে, কেউ বয়স বয়স বলে মাথা খেয়ে ফেলছে। এক কথায় মশলা ছাড়াই যেন তালহাকে রান্না করে ফেলছে এক একজন। ভাই, তোকে তো নিরামিষ ভাবতাম, তুই এসব করতে জানিস? ছি ছি, তোর সাথে তো বসতেই লজ্জা লাগছে। হ হ, আমারও। শালা হেব্বি শিয়ানা, দেখতে মোল্লা কিন্তু টুপির নিচে সব শয়তানি। ছি ছি তালহা বেপি, তুমিও শেষমেশ বয়সের ফারাক ভুলে। তাদের এক একজন এমন নাটক করছে যেন সে না জানি কি করে বসেছে। তাদের কথায় তালহাই লজ্জা পাচ্ছে। বেচারার কান লাল হয়ে উঠেছে অলরেডি। রেগে সবকাটাকে চেপে ধরে সে, আর একটা কথা বলবি তো বংশের বাত্তি নিভিয়ে দেব। এই আবালের দল দুনিয়ায় এত শুদ্ধ পুরুষ কি আছে? সবাই নিজের বুঝ বুঝে।
রিশাদ গলা থেকে তালহার হাত সরিয়ে হাসতে হাসতে বলল, তাই বলে বউকে অস্বীকার করে আবার তার উপরে অধিকার খাটানো? ছি ছি তালহা, ওয়ার গেল ইউর সো কল্ড স্টেটমেন্ট? শাট আপ! আমি ইচ্ছে করে কিছু করিনি, সবই তাহসানের দোষ। তাহসিন নামটি শুনতেই ছেলেগুলো এবার একটু সিরিয়াস হলো, হাসি মিলিয়ে গেল। সবার চোখে এক প্রশ্ন, তাহসান আবার এলো কোত্থেকে? সে আবার কি করলো? তালহা সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিল, জোরে একটা নিঃশ্বাস নেয়। শ্বাসটা দীর্ঘ আর রাগে মোড়ানো, যেন ভীষণ রেগে আছে কারো উপর। পকেট থেকে চুইংগাম বের করে মুখে দিয়ে উঠে দাঁড়ায় সে। অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মেহরিনকে দেখলেই তাহসান আর তার ওই ইনসিডেন্টটা মাথায় আসে। আর তখন ভীষণ রাগ লাগে, নিজেকে কন্ট্রোল করতে পারি না। কালও তাই হয়েছিল, রাগে কামড়ে দিয়েছি। ইচ্ছে করছিল ঠোঁট মুখের অবস্থা এমন বানিয়ে দেই যেন আর কোনো ছেলে ফিরেও না তাকায়। কথা বলতে বলতেই গরম হয়ে উঠল সে, বুক ওঠানামা করছে, কপালে হালকা ঘামের রেখা। ফুসতে ফুসতে শার্টের ওপরের বোতাম খুলে ফেলল, শরীর থেকে যেন গরম হাওয়া বের হচ্ছে। তার অবস্থা দেখে তারা এবার আর হাসলো না, সকলে অল্প হলেও আন্দাজ করলো তার ভেতরের অবস্থা। ছেলেটা নিজের পার্সোনালিটি ধরে রাখতে গিয়েই ঠিকমতো ভালোবাসা প্রকাশ করতে পারছে না, যেন নিজের অনুভূতির সাথে নিজেই লড়ে যাচ্ছে। সে চেষ্টা করছে স্বাভাবিক থাকতে, কিন্তু তার স্বভাব, তার ইগো, তার অভ্যাস, এসব কিছুই যেন তাকে আটকে দিচ্ছে অনুভূতি প্রকাশ করতে। কিন্তু যতই আড়ালে করে রাখুক, নিজের ভেতরে টানা পোড়েন লুকানো যায় না। এসব মানুষের অবস্থা খুবই শোচনীয় হয়, তাদের মন টানে একদিকে আর মাথা থামিয়ে দেয় আরেক দিকে। রিশাদ এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখলো, বুঝিয়ে বলল, যা হওয়ার হয়েছে, ভুলে যা ভাই। ছোট্ট একটা ঘটনা, মেরিনকে একবার বুঝিয়ে দিস তোর ওইরকম কোনো ইন্টেনশন ছিল না। তালহা চোখ এড়িয়ে নিচু স্বরে বলল, আমি না হয় বলে দিলাম, তারপর যদি জিজ্ঞেস করে কেন রাগ উঠেছিল, কি বলবো? মেহরিন কি ভাবছে আমাকে নিয়ে? ওর সামনে যেতেই তো কেমন অস্বস্তি লাগছে। রিশাদ বলল, তা ঠিক, তোর একটু ভেবে চিন্তে করা উচিত ছিল। মেহরিন এখনো ছোট, মেয়েটার যদি একবার তোর সাথে আনকমফোর্টেবল লাগে, দূরত্ব আরও বেড়ে যাবে কিন্তু। আর ফিউচার নিয়ে ভেবেছিস কিছু? তালহা প্রশ্নবোধক চোখে তাকালো, তা দেখে রিশাদও সরাসরি বলল, মানে তোদের ফিউচার? তালহা দীর্ঘশ্বাস ফেলল, চোখ নামিয়ে রাস্তার কংক্রিটের উপর রাখল, ধীর গলায় বলল, জানি না, এখনো ক্লিয়ার না, আগে তার দিক ক্লিয়ার হই। রিশাদরা হতাশ, এ ছেলেটা নিজের অনুভূতি মুখে স্বীকার করতেই চায় না। তবে আগে যেমন ছিল না, তালহার বাবা চলে যাওয়ার পর যেন পুরো তালহাটাই বদলে গেছে। ছন্নছাড়া তালহা হঠাৎই গম্ভীর ভারবহ মানুষ হয়ে উঠেছে। এখন কেমন সবকিছু নিজের ভেতরে রাখে। তবে তারা তো তাকে চিনে, তাই জোর করে হলেও কথা বের করেই ছাড়ে। হয়তো এজন্যই হাজার ব্যস্ততার ভেতরেও তালহা প্রতিদিন ছুটে আসে তাদের কাছে, একটু শান্তির জন্য। বাইরে যতই রুক্ষ হোক, এই বৃত্তেই তার নিঃশ্বাস নেওয়ার নিরাপদ জায়গা। এটাই তার একমাত্র কমফোর্ট জোন, একমাত্র জায়গা যেখানে সে মন খুলে থাকতে পারে। বন্ধুত্ব এমন এক বন্ধন যা কখনো রক্তের সম্পর্ক থেকেও ঘন হয়। এই মানুষদের পাশে মন ভার করে বা দুঃখ নিয়ে বেশিক্ষণ টিকা যায় না। তাদের কথা, হাসি কিংবা শুধুমাত্র পাশে থাকাই যেন সব সমস্যার নীরব সমাধান। বন্ধুত্বের এই ছোঁয়ায় আমরা একাকিত্ব ভুলে যাই আর খুঁজে পাই শান্তির ছোট ছোট আলো, যা আমাদের ভালো থাকার পথ দেখায়। এভাবেই আরও আধা ঘন্টার মতো বসে থেকে সকলেই বাড়ির উদ্দেশ্যে বের হয়। সবাই যাওয়ার আগে একবার করে বলে যায়, সময় থাকতে নিজেরটা নিজে বুঝে নে তালহা। তুই মেহরিনের প্রতি অবসেসড, স্বীকার কর নিজের মনের অনুভূতি। এখন সে নিজেই এক হাতে গাড়ি চালাচ্ছে, বা হাতের হাড়ে চোট লেগেছে, তাই ব্যথা বেশি। ডাক্তার দেখিয়েছিল, বলেছে সমস্যা নেই, ওষুধ নিলেই চলবে। ড্রাইভ করতে করতে নিজের ভেতরে প্রশ্নটা ঘুরছিল, আসলে কি আমি ওর প্রতি অবসেসড? আমি কি মেহরিনের জন্যই বাসায় তাড়াতাড়ি ফিরি? বিয়ের পর কি মানুষ এমনিই বদলে যায়? আমিও কি বদলে গেছি? কিন্তু আমি তবে এই বিয়ে মানি না, তাহলে বদলালাম কিভাবে? নিজেকে নিজেই বুঝতে পারছে না সে। ইদানিং সেও খেয়াল করেছে এখন কেমন জানি বাসার জন্য টান লাগে, যেন বাসায় নিজের কিছু ফেলে এসেছে। বাসায় থাকলে শান্তি লাগে, যেন আশেপাশে নিজের কিছু একটা সেফ আছে মনে হয়। এগুলো কি ভালোবাসা? প্রশ্নটা আসতেই মাথা ছাকালো। না না, ভালোবাসা এত সহজ না। বাসায় ফিরতে ফিরতে রাত 11টা বাজে। অনেকক্ষণ অপেক্ষার পর মেহরিন মাত্রই বিছানায় শুয়েছিল, তাহিয়া ঘুমিয়ে পড়েছে। আজ লোকটা বাসায় ফিরছে না, ছুটির পর আসলো না, পড়াতেও আসেনি। হলোটা কি? কোথায় গেল তালহা? ঠিক আছে তো? বারবার এই ভাবনায় ঘুরপাক কাচ্ছিল তার মাথায়। নিচে একবার গিয়েছিল, সোফায় বসে তিতলি বেগম ঘুমে ঢুলছে ছেলের অপেক্ষায়, তাই বুঝলো তালহার আশা এখনো বাকি। এভাবেই নানান কথা ভাবতে ভাবতেই হঠাৎ আবারও বাইরে গাড়ির শব্দ হতে মেরিন আবার উঠে দাঁড়ায়। এ নিয়ে অনেকবার গাড়ির শব্দে বারান্দায় গিয়েছে, তবে গিয়েই হতাশ, তালহাকে না দেখে। একবার বুক ভরা আশা নিতে এক ছুটে বারান্দায় যায়, না এবার ঠিকই আছে,
তালহাই এসেছে। গাড়ি থেকে নেমে তালহাকে বাড়িতে ঢুকতে দেখতেই তার অশান্ত মনটা শান্ত হলো, যেন বুকের ভেতরের জমে থাকা ভয়টা বের হয়ে গেল নিঃশ্বাস হয়ে। এরপর চুপচাপ গিয়ে বিছানায় বসে পড়ে। এবার ভাবছে অন্য চিন্তা। কথা বলবে কিভাবে, জিজ্ঞেস করবে কি কোথায় ছিল এতক্ষণ। মাত্রই যেহেতু আসলো, এখন খেতে বসবে, তাই ঘড়ির দিকে তাকিয়ে সময় ধরে রাখলো। 1 ঘন্টা পর বের হবে, তখন হয়তো খাওয়া শেষ হবে। কফি দেওয়ার অজুহাতেই কথা বলে নেবে, ব্যাস। ইচ্ছে আর কাজের ফারাক রাখলো না সে। ঘুম ঘুম চোখে 12টা বাজা পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। ঘন ঘন চোখ বন্ধ হয়ে আসছিল, আবার সোজা হয়ে বসছিল। আজ যেন ঘুমটা অকারণে বেশি চেপে বসেছে, কিন্তু ঘুমানো চলবে না, তাই চোখে মুখে পানি দিয়ে টেবিলে বসলো। গালে হাত রেখে বিড়বিড় করতে লাগলো। আমি যে আপনার সঙ্গে একটু কথা বলতে এত উতলা হই, তা কি আপনি জানেন? 12টা বাজতেই ওড়নাটা গায়ে দিয়ে বেরিয়ে পড়লো মেহরিন। চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে। তালহার দরজার দিকে তাকিয়ে দেখলো লাগানো, নিচে উকি দিয়ে দেখলো কেউ নেই, লাইটও নিভানো। বাইরের নিয়ন লাইটের আলো ঘরে ঢুকছে। সেই আলোতেই মেহরিন পা টিপে টিপে নিচে নেমে রান্নাঘরে গেল, গিয়ে নিজের কাজে লেগে পড়লো। আজ তারও চা খেতে ইচ্ছে হলো, তাই নিজের জন্য 1 কাপ চা করে নিল। বেশ কিছুক্ষণ পর 2 কাপ হাতে নিয়ে রান্নাঘরে লাইট বন্ধ করে তালহার রুমের দিকে এগোয়। দরজায় 2-3 বার টোকা দিল, কিন্তু কোনো সাড়া নেই। এবার ধাক্কা দিতে গিয়ে দেখে দরজা খোলা। ভেতরে ঢুকে চারিদিকে তাকিয়ে হতাশ হলো। তালহা নেই। এত রাতে আবার কোথায় গেল? তাহলে আজ আর কথাই হবে না? ভাবতেই মনটা আরও খারাপ হয়ে গেল। চুপচাপ বেরিয়ে আসলো। নিজেদের ঘরে যাবার সময় হঠাৎ ছাদের কথা মনে পড়তে দ্রুত পায়ে সেদিকে এগোলো। ছাদের দরজা খোলা, তা দেখে সেদিকে আগে বাড়ায়। শেষ সিঁড়ি পেরিয়ে দরজার সামনে আসতেই দেখে দূরের রেলিংয়ে বসে থাকা তালহাকে। হালকা বাতাসে তার শার্ট উড়ছে, হাতের সিগারেটটা জ্বলছে অল্প আলোয়। তাকে দেখতেই মেহরিনের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তবে তার হাতের সে জিনিসটা দেখে মনটা অদ্ভুতভাবে জড়ো হয়ে গেল। তালহাও এসব খায়? সে তো জানে এসব কাজ বাজে ছেলেরা খায়, ভালো ছেলেরাও খায়। কথাগুলো মাথায় আসলেও এসব ভাবনা পাশ কাটিয়ে সে এগিয়ে গেল। তার পাশে দাঁড়িয়েই প্রশ্ন করল, আপনি এত রাতে ছাদে কি করছেন? তালহা আকাশের দিকে তাকিয়ে হিসাব মিলাচ্ছিল আর সিগারেটে টান দিচ্ছিল। আজকাল এই নেশাটা যেন একটু বেড়েই গেছে। যখনই মনের ভিতর উতাল পাতাল লাগে, তখনই চাপ সামলাতে সিগারেটের সাহায্য নেয়। মেহরিনের কণ্ঠে কিছুটা চমকে তাড়াহুড়ো করে সিগারেটটা নিভিয়ে ফেলে দিল। পেছনে ফিরে তাকায়। মেহরিনের নিরীহ মুখটা দেখতেই অদ্ভুতভাবে তার মনটা শান্ত হয়ে গেল। সারাদিনের সব ভার যেন হালকা লাগছে। সারাদিন শেষে এই মুখটা দেখলে যেন সব চিন্তা ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু এটা শিকারটাই তার জন্য কঠিন। বেশিক্ষণ তাকায়নি, সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে আবার সামনের দিকে রাখলো। নরম স্বরে জিজ্ঞেস করলো, এমনি এসেছিলাম, তুমি ঘুমাওনি? মেহরিন হাতে থাকা কফিটা এগিয়ে দিল। তালহা কফিটা নিয়ে মুচকি হাসলো। মেয়েটা কি তার মন বুঝে যায়? মাথা একটু ধরেছিল, আর সেও কফি নিয়ে চলে এসেছে। মেহরিন তার পাশে হেলান দিয়ে দাঁড়ালো। চোখে অদ্ভুত মনোযোগ দিয়ে তালহাকে দেখতে লাগলো। খেয়েছেন? আজ যেন তালহার নিজেকে হালকা লাগছে, মুডটা অন্যরকম হয়েছে। আজ আর নিজেকে তার সামনে এত গম্ভীর করে রাখতে মন সায় দিল না। সে হেয়ালি করে বলল, সত্য বলবো না মিথ্যা? মেহরিন একটু এগিয়ে তাকালো তার দিকে। বিস্ময় আর আগ্রহ মিলিয়ে চোখে পড়ল তার। সংক্ষেপের কথার মানুষের মুখে বাড়তি কথা শুনে কিছুটা অপ্রত্যাশিত লাগলো। তবে পর মুহূর্তেই নির্লিপ্ত কণ্ঠে বলল, যদি সত্য বলতে সমস্যা হয় তাহলে মিথ্যাই বলুন, তবে মিথ্যা বললে পাপ হয়। তালহা আলতো হাসলো। মেয়েটা বেশ কথা ঘোরাতে জানে। ইনডিরেক্টলি যে তাকে সত্য বলতেই বলল। শান্ত চোখে তাকিয়ে ধীরে প্রশ্ন করল, আর যারা একজনকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অন্যজনের হয়ে যায়, তাদের পাপ হয় না? মেহরিন কথার কিছুই বুঝল না। চোখে গভীর প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করল, কে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে? তালহা মাথা নাড়িয়ে কিছু না বোঝালো। তবে মেহরিনের মনে প্রশ্ন রয়েই গেল। সে কয়েক সেকেন্ড তালহাকে লক্ষ্য করল। কেমন যেন মনে হলো তালহার মন খারাপ। চায়ের কাপে চুমুক দিয়ে নরম কণ্ঠে জানতে চাইল, আপনার কি মন খারাপ? তালহা একটু চমকে তাকালো। মেয়েটা কি তবে তাকে নিয়ে ভাবছে? মাথা কাত করে আর চোখে তাকায় তার দিকে। সে তো উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। তালহা ভ্রু তুলে বলল, যদি বলি মন খারাপ, তাহলে কি ভালো করে দেবে? মেহরিন সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, হুম। তার এত আত্মবিশ্বাস থেকে তালহা আর দেরি না করে বলল, হুম, মন খারাপ। বলেই তার চোখ মেহরিনের দিকে স্থির হলো। এবার সে দেখবে মেয়েটা কি করে তার মন ভালো করার জন্য। এদিকে মেহরিন একটু ভাবনায় পড়ে গেল। কয়েক মুহূর্ত ভাবনার পর তার মুখে মুচকি হাসি ফুটল। তালহা সেই হাসিটা লক্ষ্য করে আন্দাজ করলো হয়তো কোনো বুদ্ধি পেয়েছে। মেহরিন তৎক্ষণাৎ বলল, গান গেয়ে শোনান। তালহা চোখ মুখ কুঁচকে নিল। তার মন খারাপ দূর করতে তাকে গান গাইতে বলছে। এটা তার কাছে অদ্ভুতই লাগলো। এক হাত রেলিংয়ে ভর দিয়ে ঝুঁকে জিজ্ঞেস করল, গান গাইলে মন ভালো হয়ে যাবে? মেহরিন চোখ চকচক করে উঠল।
হ্যাঁ। তালহা মাথা এদিক সেদিক ঝাঁকিয়ে সোজা হয়ে বলল, না না, ওতে তোমার মন ভালো হবে, আমার না। মেহরিন এবার একটু মিনতি মেশানো স্বরে বলল, আরে সত্যি, আপনি একটু গেয়ে শোনান, তারপর দেখবেন কিভাবে আপনার মন ঠিক করি আমি। তালহা ভ্রু তুলে বলল, আমি গান গাইলে তুমি কিভাবে ঠিক করবে? তার চেয়ে বরং তুমি গাও, আমার মুড ঠিক হলেও হতে পারে। মেহরিন দ্রুত মাথা নেড়ে বলল, না না, তাহিয়া থেকে শুনেছি আপনার গানের গলা খুব সুন্দর, প্লিজ গান না, তারপর আমি প্রশংসা করব, তখন আপনার মন ভালো হয়ে যাবে। তার এমন সরল উক্তিতে তালহা ভ্রু কুঁচকে প্রশ্ন করল, প্রশংসা শুনলে মন ভালো হয়ে যায়? মেহরিন সেই একই ভঙ্গিতে মাথা নেড়ে উত্তর দিল, হুম, আমার দাদি বলতো মানুষের প্রশংসা করলে নাকি মানুষ খুব খুশি হয়। প্লিজ গিয়ে শোনান না, প্লিজ প্লিজ। এই শেষের আদরের স্বরটা তালহার ভিতরকে আরও নরম করে তুলল। আবদাটা সে আর ফেরাতে পারল না। মেহরিনের চোখে সরাসরি তাকিয়ে গলা খাকড়ি দিয়ে তালহা গান ধরল, কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল, সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল, কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। গানটা শেষ না করেই তালহা থেমে গেল। মেহরিন প্রথমে গানেই ডুবেছিল, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল তালহার চোখ দুটো পুরোটা সময় তার ওপরে ছিল, কেমন যেন শান্ত, গভীর, অদ্ভুত দৃষ্টি। এক মুহূর্তের জন্য মনে হলো গানটা যেন তাকে নিয়েই গাইছে। ভাবনাটা মাথায় আসতেই তা আবার ছেড়ে ফেলল। সে কে, তাকে নিয়ে গান গাইবে কেন? নিজেকে নিজেই এইসব প্রশ্ন করে নিজেই অপমান বোধ করল। তবে তালহা হঠাৎ থেমে যাওয়ায় মেহরিন ভাবনা থেকে বেরিয়ে অপ্রস্তুত হয়ে বলল, কি হলো, থামলেন কেন? ভালোই তো হচ্ছিল। তালহার রেলিং থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালো, চোখে মুখে হালকা একটা টান, যেন কিছু একটা চেপে রাখছে। শান্ত গলায় বলল, এমনি ভাল লাগছে না আর। তার কথায় মেরিন একটু আফসোস হলো, বেশ ভালোই তো লাগছিল শুনতে, আর একটু গাইলে কি এমন হতো। তবে সবটা নিজের ভেতরেই চেপে রেখে বলল, আপনার গানের গলা কিন্তু সত্যিই দারুণ, মনে হচ্ছিল যেন কোনো পেশাদার সিঙ্গারের লাইভ শো দেখছি। মাশাআল্লাহ, আপনি চাইলে নিশ্চিন্তে গায়কও হতে পারেন। মেহরিনের মুখে নিজের গলার প্রশংসা শুনে তালহা মুচকি হেসে উঠল। মেয়েটার প্রশংসা করার পদ্ধতিটা ভালোই কাজে লেগেছে। মানুষ আসলে অনেক সময় অবিশ্বাস্যভাবে সরল, তাদের একটু প্রশংসা করলেই গলে যায়, খুশি হয়ে ওঠে। মানুষকে খুশি করা সত্যি বলতে খুব কঠিন কিছু নয়। দুহাত বুকে ভাঁজ করে হালকা মজার ছলে বলল, ও আচ্ছা। মেহরিন উচ্ছ্বসিত ভঙ্গিতে বলল, হ্যাঁ সত্যি, আপনি চাইলে শুধু ভয়েস রেকর্ড করে নেটে ছাড়তে পারেন, তারপর ভাইরাল হয়ে গেলে তো হয়ে গেল, তখন সেলিব্রিটি হয়ে যাবেন। রাস্তা দিয়ে হাঁটলে সবাই বলবে, আরে আপনি ওই তালহা ভাই না? মেহরিনের চিন্তাভাবনা শুনে তালহা এবার শব্দ করে হেসে উঠল। হাসিটা এমন যেন তার বহু দিনের আটকে থাকা অনুভূতি একটু খুলে বেরিয়ে এলো। তালহাকে হাসতে দেখে মেহরিন দ্রুত তার দিকে তাকায়। এই সুন্দর মুহূর্ত মিস করতে চায় না সে। হাসতে হাসতেই তালহা বলল, নেটে শুধু ভয়েস রেকর্ড করে ছাড়লে তারা আমাকে না দেখে চিনবে কিভাবে? হিসাবটা মিলল না। কথাটা শুনে এবার মেহরিন নিজেই ভাবতে লাগলো, আসলেই তো, শুধু ভয়েস শুনে তো কাউকে চেনা যায় না। ভেবে বলল, তাহলে আমরা গায়কদের কিভাবে চিনি? গান দিয়েই তো, তাই না? হুম, গান দিয়েই চিনি, তবে তাদের চেহারাও দেখেছি। গানের ভিডিওতে গায়কদের কিন্তু দেখা যায়। তা শুনে মেহরিন বলল, হ্যাঁ, তাহলে আপনিও ভিডিও সহ গান ছাড়লে সবাই চিনবে। তালহা মাথা নাড়িয়ে তার বাচ্চা মেয়েতে সায় দিয়ে ভাবার ভঙ্গিতে বলল, আচ্ছা, তাহলে ভেবে দেখছি। তবে এবার হঠাৎই মেহরিনের মাথায় অন্য কিছু এলো। ঝট করে তালহার সামনে এসে দাঁড়িয়ে বলল, না না, ভিডিও ছাড়বেন না। হঠাৎ তাকে এত হাইপার হতে দেখে তালহা বিস্মিত চোখে তাকায়। মাত্রই তাকে এত সুন্দর করে অ্যাডভাইস দিচ্ছিল, এখন আবার কি হলো? কিছুটা চিন্তিত হয়ে প্রশ্ন করল, কেন? মেহরিন একটু ইতস্তত করে বলল, তখন তো অনেক মেয়েও আপনাকে দেখবে, পছন্দ করবে। শেষের কথাটা বলতে তার গলা একটু খাদে নেমে আসলো। তালহা গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, ধীরে জিজ্ঞেস করল, আসলেই মেয়েরা পছন্দ করবে আমাকে? মেহরিন মাথা নেড়ে বলল, হুম। এক সেকেন্ড নীরবতার পর তালহা অপ্রস্তুত একটি প্রশ্ন করে বলল, তার কণ্ঠ নরম কিন্তু খুব সরাসরি ছিল, আর তুমি? তালহার হঠাৎ এই প্রশ্নে মেহরিন চমকে ওঠে। সে তালহাকে পছন্দ করে কিনা এই প্রশ্নটাই করছে তালহা। ভাবতে ভাবতে তার ভেতরটা কেমন আলোড়িত হয়ে উঠল, যেন বুকের ভেতর হঠাৎ একটা ঢেউ এসে আঘাত করলো। মেহরিন তালহার দিক থেকে তাড়াহুড়ো করে চোখ সরিয়ে সামনের রাস্তায় চোখ রাখলো। আলো অন্ধকার মিশে থাকা সেই রাস্তাটাকে দেখার ভান করছে। আসলে সে যে নিজের দৌড়ানো হৃদস্পন্দনটাই লুকানোর চেষ্টা করছে তা বুঝতে দিচ্ছে না। আপাতত তার চোখ রাখতে পারছে না তালহার দিকে। তার দৃষ্টিতে সে আজ প্রশ্নের চেয়েও বেশি কিছু দেখছে। সেই গভীর অনুসন্ধানী চোখ দুটো মনে হচ্ছিল তার সব কিছু পড়ে ফেলার চেষ্টা করছে।
যে ছেলেটাকে মনে মনে পছন্দ করে, যাকে দেখলেই তার ভেতরে অজানা উত্তাপ ছড়িয়ে পড়ে, সেই মানুষ নাকি সরাসরি জানতে চাইছে তাকে পছন্দ করে কিনা। লজ্জা তো লাগারই কথা। মেহরিনেরও গাল হালকা গরম হয়ে উঠেছে। লজ্জা, অস্বস্তি সব মিলেমিশে এমন এক অনুভূতি তৈরি হয়েছে যা তার পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে গেল যেন। তাকে অস্বস্তিতে পড়ে যেতে দেখে তালহা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কাপটা রেলিংয়ে লেখে নিজেও হেলান দিল। প্রসঙ্গ ঘুরাতে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, তোমরা মেয়েরা কেমন ছেলে পছন্দ করো? মেহরিনের মুখ থেকে হুট করে বেরিয়ে গেল, আপনার মতো। বাক্যটা শেষ হতে না হতেই তালহা তড়িৎ চোখ তুলে তাকায়। তার তীক্ষ্ণ অবাক একটা দৃষ্টি। সেই দৃষ্টি সরাসরি নিজের দিকে বুঝতে পেরে মেহরিন তড়িঘড়ি বলল, ইয়ে মানে আপনি, তাহসান ভাই, আপনাদের মতো ছেলেকেই পছন্দ করে মেয়েরা। তাহসান নামটা শুনতেই তালহার মুখভঙ্গি যেন পাল্টে ফের আগের মতো হয়ে গেল। যে মেজাজ এতক্ষণে একটু ঠান্ডা হয়েছিল আবার যেন তা বিগড়ে গেল। অল্পক্ষণ আগের নরম ভঙ্গিটা যেন মুহূর্তেই উধাও। যেন মেহরিন নিজেই ঠিক করে আবার নিজেই তার শান্তিতে দাগ কেটে দিল। হাত মুঠো করে নিয়ে রাগ চেপে ধমক দিয়ে উঠল সে, এত রাত হলো, এখনো ঘুমাওনি কেন? সুরের হঠাৎ এ পরিবর্তনে মেহরিন ভোরকে উঠে, মাথা ঘুরতে লাগে। এর আবার হঠাৎ করে কি হলো? কি বলল সে যে হঠাৎ রেগে গেল? মনে মনে খুঁজে দেখলো কি কি বলেছে সে, তবে তেমন কিছুই পেল না যা তাকে রাগিয়ে দেবে। তার ভাবনার মাঝে তালহা আবারও একই প্রশ্ন করতে সে ধীরে বলল, এমনি ঘুম আসছিল না। তো ছাদে এসেছিলে কেন? এবার উত্তর না দিয়ে মেয়ের নিজের মনের যে প্রশ্ন নিয়ে এসেছিল তা উল্টে জিজ্ঞেস করে বসল, আপনি আজ এত দেরি করে কেন এলেন? তালহা তীক্ষ্ণ চোখে চেয়ে গলা আরেকটু শক্ত করে বলল, এটা আমার উত্তর নয়। কথাটা মেহরিনের মনে কেমন খোঁচা দিল। এতক্ষণ ভালোভাবে কথা বলার পর হঠাৎ এত রূঢ় কণ্ঠস্বর একটু খারাপ লাগলো তার। মাথা নিচু করে নরম কণ্ঠে বলল, আপনি আজ পড়ালেনও না, তাই জিজ্ঞেস করতে এসেছিলাম। তালহা একটা জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, কেন, পড়তে গিয়ে সমস্যা হচ্ছিল? কোনটা বুঝিনি, বলো, এখনই বুঝিয়ে দিচ্ছি। মেরিন কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল, চোখে তার দুর্বলতা, কিছু বলার চেষ্টা, আবার থেমে যাওয়া। খুব আস্তে করে বলল, এখন ফিজিক্স কেমিস্ট্রি কিছুই বুঝতে চাই না, আমি আপনাকে একটু বুঝতে চাই। কথাটা কানে আসতেই তালহা থমকে গেল। মেয়েটার চোখে এখন সত্যি সত্যি তাকে বোঝার বাসনা, এটা সে এড়াতে পারল না। মেরিন যেন চোখের ভাষায় বলতে চাইছে অনেক কিছু, কিন্তু তালহার মনে আবার ফিরে এলো পুরানো সেই সন্দেহ। চিঠি, তাহসান, সে কি তবে ভুল ভাবছিল এতদিন? নাকি মেরিন সম্পর্কে এখনের ভাবনা তার ভুল? সে তো মানুষের চোখ পড়তে পারে, নিজের বেলায় কেন পড়তে অক্ষম হচ্ছে? মনে সন্দেহের ঝড় নিয়েই প্রশ্ন করল, আমার কি বুঝতে চাও? মেহরিন কোনো দ্বিধা না রেখেই সঙ্গে সঙ্গে বলল, পুরো আপনিটা কি বুঝতে চাই। আমাকে বুঝে কি হবে? মেহরিন ধীরে হাসল, চোখ নিচু। অনেক কিছু। যেমন? যেমন আপনাকে ভালো রাখতে পারবো, বোঝাবুঝি হলে তো বনিবনাও হয়। কথাটা শুনে তালহার ভেতরটা হালকা দুলে উঠল, কিন্তু গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, আমাদের বনিবনা হয়েও কি? সবসময় কি একসাথে থাকবো? তালহার কথাটুকু যেন মুহূর্তেই হাসি খুশি মেহরিনকে অন্ধকারে ঠেলে দিল। তার ভেতরটা হঠাৎ ব্যথাতুর হয়ে উঠল, মাথা নিচু হয়ে গেল নিজ থেকেই। মনে ভাবনা আসতে লাগলো, আসলেই তো, তারা কি সবসময় একসঙ্গে থাকবে? তালহার তো একদিন না একদিন বিয়ে হবেই, তখন সে কোথায় থাকবে? কেন সে নিজেকে বারবার তালহার ভাবনায় ডুবিয়ে ফেলছে? কেন বাস্তবতা ভুলে যায় বারবার? মেহরিনের এই নীরবতা দেখে তালহা ভেবে নিল তার পুরো উল্টো, তাচ্ছিল্যের হাসি হাসে। তখনই মেহরিন মুখ ফুটে জিজ্ঞেস করল, আপনি কি চান? তালহার নীরব চাহনি স্থির হলো মেহরিনের চোখে। আমি চাই তুমি ভালো থাকো, আবেগ বাদ দিয়ে নিজেকে নিয়ে ভাবো। তুমি বড় হলে আমি নিজে ভালো পাত্র দেখে তোমাকে বিয়ে দিব, খুব হ্যাপি রাখবে তোমায়। কথাটা বলতে বলতে তালহা ছাদ থেকে নেমে যাওয়ার জন্য এগোলো। তার গলার সুরে অদ্ভুত ভার, যেন নিজেকেও বোঝাতে কষ্ট হচ্ছে। সিঁড়ির কাছে এসে একটু থেমে ফিরে বলল, আমি কিন্তু সবসময় এভাবে পাশে থাকবো না তোমাকে বোঝানোর জন্য। নিজের বুঝ নিজে বুঝতে শেখো মেহরিন। আই নো ইউ আর এ গুড ব্রিলিয়েন্ট গার্ল। ঘরে গিয়ে এখনই ঘুমিয়ে পড়বে। বলেই যেতে নিলে মেহরিন আর নিজেকে সামলাতে পারল না। এক ছুটে গিয়ে তালহার দু হাত আঁকড়ে ধরে। তালহা জায়গায় থেমে দ্রুত চোখে সেদিকে তাকাতেই মেহরিনের চোখ বেয়ে দুফোঁটা পানি নেমে এলো। নিস্তেজ কণ্ঠে ফিসফিস করে বলল, আপনি আছেন বলেই আমি এত ভালো থাকি, আপনি না থাকলে আমি কোনো দিনই ভালো থাকতে পারবো না। পর্ব 24। তালহা থমকে গেছে, চোখ দুটো ছানা বড়া। মেহরিনের কথা যেন তাকে অপ্রস্তুত করে তুলেছে। মেয়েটার চোখ পানিতে টলমল করছে। অবিশ্বাস্য কণ্ঠে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল,
কি বললে মাত্র? মেরিন হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে। নিজের নিয়ন্ত্রণ হারানো কিশোরী মনটা আর ধরে রাখতে পারল না। ভেতরের জমাট যন্ত্রণারা হঠাৎ বহিঃপ্রকাশ হতে শুরু করেছে। তালহার ডান বাহু দু হাতে জাপটে ধরে কপাল ঠেকে ধরে সেখানে, আর কাঁদতে কাঁদতেই থরথর কণ্ঠে বলতে লাগলো, আপনি আমার জীবনের সবচেয়ে সুখময়, সবচেয়ে সুন্দরতম অধ্যায়। এ অধ্যায় আমি সারা জীবন নিজের বুকে জড়িয়ে রাখতে চাই। এ অধ্যায়ের একটা পাতাও হেরফের হলে আমি মরিয়ে যাব। বাক্যগুলো শেষ হওয়ার আগেই আবারও ডুকরে কেঁদে ওঠে। হাহাকার ভরা কান্না, যা দমিয়ে রাখা দায় এখন। তার ছোট্ট শরীরটা কেঁপে কেঁপে উঠছে। শ্বাস যেন আটকে যাচ্ছে প্রতিবার। চোখের পানি নাকের পানি মিলে তালহার শার্টের হাতাটা ভিজিয়ে একাকার করে দিচ্ছে। তালহার সেদিকে খেয়ালই নেই। সে শুধু তাকিয়ে আছে মেরিনের ভাঙ্গা দেহভঙ্গির দিকে। একটা মানুষ ঠিক কতটা অসহায় হলে এভাবে কারো সামনে কান্নায় ভেঙে পড়ে। তার এ কান্নায় কোনোভাবেই অভিনয়ের কাতারে ফেলতে পারছে না। এ ভেঙে পড়াটা সত্যিকারের, গভীর এবং বেদনা মিশ্রিত। তবুও তবুও সে এখনো হিসাব মিলাতে পারছে না। তবে কি তার ভাবনা ভুল? তাকে ভুল বোঝানো হয়েছে, নাকি মেহরিনি ডাবল গেম খেলছে? ভাবনাটা মাথায় আসতেই মন সোজাসুজি সেই ধারণাকে প্রত্যাখ্যান করলো। মন থেকে মানতে পারল না তা। এইভাবে কাঁপতে থাকা মেয়েটা, এভাবে আঁকড়ে ধরা হাত, এই অসহায় ফুপিয়ে ওঠা, এগুলো অভিনয় হতেই পারে না। তার মন হাজার চেষ্টা করেও সন্দেহটাকে জায়গা দিতে পারছে না। কিন্তু তাহসানের বিষয়টাকে একদমই ফেলে দেওয়ার মতো। তাহসানকে তো সে আশাই দিয়েছে। তাহলে ঠিক এই জায়গাটাতেই তালহা আটকে যায়। হিসাব নিকাশের খেলায় যে ছেলেটা সব সময় মুহূর্তেই সমাধান টেনে ফেলতো, আজ সে সামান্যতম সমীকরণও মিলাতে হিমশিম খাচ্ছে। মস্তিষ্ক জানান দিচ্ছে সন্দেহ পুরোপুরি অমূলক নয়, কিন্তু মন বলছে আরেক। তার সামনে কাঁদতে থাকা এই মেয়েটি মিথ্যে হতে পারে না। এই কান্না কোনো চাতুর্য না। দুদিকের টান টান স্রোতে তালহা অস্থির হয়ে ওঠে। এ যেন এমন এক দ্বন্দ্ব যেখানে সঠিক ভুল নেই, আছে শুধু অনুভূতি আর তিক্ত সন্দেহের লড়াই। এদিকে কাঁদতে কাঁদতে একসময় মেরিন তালহার কোনো হেলদোল না দেখে ভেজা চোখ দুটো তুলে তাকায় তার দিকে। তাকে এতক্ষণ চুপচাপ স্থির দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে অদ্ভুত এক রাগ চেপে বসল। সে তো আর পাথর নয়। কান্নায় ভেঙে পড়া মেয়েটিকে মানবতার খাতিরেও তো কিছু সান্ত্বনা দেওয়া যায়। অথচ তালহা চুপচাপ দাঁড়িয়ে। ক্রোধ আর দুঃখ মিলেমিশে আচমকা ফেটে পড়ল মেয়েটি। তাকে ছেড়ে দিয়ে হঠাৎ তীক্ষ্ণ উঁচু স্বরে বলে উঠল, কি হলো? কিছু বলছেন না কেন? মেহরিনের এই আকস্মিক উচ্চস্বরে তালহা হালকা নড়ে ওঠে। তাকাতে মেয়েটির ভেজা তীরের ন্যায় চোখ জোড়ায় চোখ পড়ে। পানিতে টলমল করছে যেন পানি, আবার উপচে পড়ার অপেক্ষায়। দৃশ্যটি তার ভেতরে এক অদ্ভুত খচখচে ব্যথা তৈরি করে। কোনো দ্বিধা না করেই সে হঠাৎ এগিয়ে আসে। এক হাত তার মুখের দিকে বাড়িয়ে দেয়। মেহরিনের চোখের পানি মুছিয়ে তার গাল আলতো করে চেপে ধরে। এক নিঃশ্বাসে বলে ওঠে, কাঁদবে না। কাঁদলে ভীষণ বাজে দেখায় তোমায়। এই শব্দেই যেন মেহরিনের কান্নার বাঁধ আবার ভেঙে পড়ে। ছেনে এতদিনের জমে থাকা যন্ত্রণারা একসাথে বেরিয়ে আসতে শুরু করেছে। সে তালহার হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে দুকদম পিছিয়ে যায়। মাথা নুয়ে আবারও কাঁদতে লাগে। অসংযত সেই অস্থির কান্না। তার কান্না বাড়তে দেখে তালহার ভেতরকার অস্থিরতাও বাড়ছে যেন। হাঁসফাঁস করতে করতে বিরক্ত গলায় ঝাড়ি মেরে বলল, বললাম না কাঁদবে না। এই বাক্যটা শেষ না হতেই বিপরীতে আচমকা মেহরিন পাল্টা ঝাড়ি মেরে বসল, যা তালহার কোনো হিসেবেই ছিল না। মেহরিন আক্রোশ ভরা কণ্ঠে চেঁচিয়ে বলল, 100 বার কাঁদবো। আপনার কি? আমাকে বাজে দেখায় তো ওই দিন নেচে নেচে বিয়ে করছিলেন কেন? অন্য কারো ঘাড়েও তো চাপানো যেত। এই বিচ্ছিরি মেয়েকে বউ হিসেবে কবুল করলেন কেন? তালহা পিটপিট করে তাকিয়ে আছে, যেন বুঝতে চেষ্টা করছে মেয়েটাকে আসলে মেহরিন। যেই মেয়েটা তার সামান্য কথাতেই ভয়ে গুটিয়ে থাকতো, আজ সেই মেয়ে তার সামনে দাঁড়িয়ে তাকেই ঝাড়ি দিয়ে কথা বলছে। শুধু ঝাড়িয়ে নয়, তাকে একের পর এক প্রশ্ন করছে। তার কথাগুলো তালহার মুখের ভাব যেন মুহূর্তেই থমকে দিয়েছে। 1 সেকেন্ডের জন্য তারও মাথায় খেলে সেদিন চাইলেই সে অন্য কারো ঘাড়ে এই বিয়েটা চাপিয়ে দিতে পারত। তালহা একবার বেঁকে বসলে তার সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা কারো বাপেরও নেই। তাহলে তখন সে কেন মেহরিনের দিকে হাত বাড়িয়েছিল? সেদিন তার মনে হয়েছিল শুধু তার কাছেই এই মেয়েটা সেফ থাকবে, বাঁচবে, বাঁচবে সঠিকভাবে। অন্য কারো উপর ভরসা হয়নি। শুধু এ কারণেই এত বড় বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তালহার এই দীর্ঘ ভারী নীরবতা এবার মেহরিনের অসহ্য লাগে। আজ যেন সে নিজের স্বরূপেই নেই। আজ তার ভেতরের তীব্র এক জেদের স্রোত, কিছু না কিছু পাওয়ার জেদ, কিছু দাবি করার জেদ। রাগে দুঃখে সাহস করে এক কদম এগিয়ে এসে তালহার মুখোমুখি দাঁড়ায়। তালহা মাথা নিচের দিকে ঝুঁকে তাকানো তার দিকে, কারণ মেহরিন তার থেকে তুলনামূলক খাটো।
মেরিন মুখ তুলে শক্ত চোখে চেয়ে তার পানে। মেয়েটার মুখটা যেন স্বচ্ছ জলের ন্যায় ফুটে উঠেছে। তার জমে থাকা তীব্র অভিমানটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে চোখে, ঠোঁটের কোণে, দাঁড়ানোর ভঙ্গিতে, শ্বাসের প্রতিটি টানে। মেহরিন তীক্ষ্ণ স্বরে ফের বলে উঠল, কি হলো বলুন, কেন করেছেন বিয়ে? তালহা ভারী নিঃশ্বাস ফেলে গম্ভীর গলায় উত্তর দিল, আমার মনে হয়েছিল তুমি একমাত্র আমার কাছেই সেফ থাকবে, অন্য কারো উপর ভরসা হয়নি, তাই। মেহরিন সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ গলায় বলে উঠল, তাই বলে বিয়ে করে ফেলবেন? যদি বউ মানার ইচ্ছেই না থাকে তাহলে বিয়ে করলেন কেন? বিয়ে কি আপনার কাছে ছেলে খেলা? তার কথায় তালহা মাথা ধীরে নেড়ে অনুতাপ মেশানো স্বরে বলল, না, তবে তখন আর কোনো রাস্তা ছিল না। মেরিন অসহায় চোখে তাকিয়ে তালহার মুখ পানে শুকনো ঢোক গিলে কাপা কণ্ঠে বলে উঠল, এখন আমারও তো কোনো রাস্তা নেই। আমি তো আপনাকেই স্বামী হিসেবে মেনে নিয়েছি। মনের সবটুকু জায়গা তালহা শিকদারের নামে দলিল করে ফেলেছি। এখন আমি কি করব? কি নিয়ে বাঁচব? তালহা মেরিনের আচমকা কথায় আরও থমকে যায়, যেন প্রতিটি বাক্য তার বুকে গিয়ে ধাক্কা খাচ্ছে। কয়েক মুহূর্ত স্থবির থাকার পর হঠাৎ দ্রুত পায়ে মেহরিনের দিকে এগিয়ে আসে। তার আচমকা তেড়ে আসা দেখে মেহরিন ভরকে ওঠে। অবচেতন মনে ভাবনা আসে তালহা রেগে থাপ্পড় না মেরে বসে। তবে এসেই তালহা তার দু বাহু শক্ত করে চেপে ধরে উৎসুক স্বরে প্রশ্ন করে, এখন কি বললে তুমি? তোমার মানে সবটুকু জুড়ে আমি? এটাই বললে তো? মেহরিন ভেজা চোখে শুধু মাথা নেড়ে সায় দেয়। তার চোখে যন্ত্রণা, আকুলতা আর নীরব স্বীকারোক্তির মিশেল। তালহা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে সেই চোখে। মেয়েটিও তার চোখে চোখ রেখেই দাঁড়িয়ে, অটল সেই চাহনি যেখানে তালহা অনুভব করে এক নিঃশব্দ আকর্ষণের টান, যেখানে সে স্পষ্ট ভালোবাসা দেখছে, কোনো আবেগের ছোঁয়া নয়। তবে কি তাহসানকে নিয়ে তার ধারণা ভুল? হঠাৎই কথাটি মাথায় আসতেই তালহার বুকের ভেতর জমে থাকা সন্দেহ আর আটকে রাখতে পারল না। দম নিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছুড়ে দেয়, তুমি কি ডাবল টাইমিং করছো মেহরিন? কথাটা শুনেই মেহরিন হকচকিত চোখে তাকায়। শব্দটাই যেন তার মাথার উপর দিয়ে গেল। কপাল কুঁচকে বিস্মিত গলায় জিজ্ঞেস করল, ডাবল টাইমিং? তালহা তাকে ছেড়ে পেছনে ফিরে যায়। নিজের করা প্রশ্নে নিজেই যেন অস্বস্তিতে ভুগছে। বিরক্তির শ্বাস ফেলে আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে লাগে। এটা তার মানসিক চাপ কাটানোর পরিচিত অভ্যাস। এদিকে মেহরিন দাঁড়িয়ে আছে একই প্রশ্নে আটকে। তালহার নীরবতা তাকে আরও অস্থির করে তোলে। সে আবার একই প্রশ্ন করল। তালহা আবার ফিরে তাকায়, চোখে মুখে এবার শক্ত ভাব। কাটকাট গলায় বলল, ডাবল টাইমিং মানে একসাথে দুজনকে কন্টিনিউ করা, দুজনকে একই আশা দিয়ে। বাকিটুকু বলতে গিয়েও থেমে যায় তালহা। কথাগুলো উচ্চারণ করতেও কেমন যেন শ্বাসকষ্ট হচ্ছে। মেহরিনের তো শব্দগুলো শুনতেই মুখ হা হয়ে যায়। এতক্ষণকার দুঃখ, ক্ষোভ এক মুহূর্তে বদলে গিয়ে বিস্ময়ে রূপান্তরিত হয়েছে। সারাদিনে তালহাকে নিয়ে যে ভেবে কুল পায় না, সে আবার একসাথে দুজন কন্টিনিউ করবে। এই চিন্তাটাই তো তা কেমন অবাস্তব শোনাচ্ছে মেহরিনের কাছে। তালহার এমন সন্দেহে বোকা বনে যায় সে। অবাক কণ্ঠে প্রশ্ন করল, কিসব বলছেন আপনি? কিসের ভিত্তিতেই বা এসব বলছেন? তালহা নির্লিপ্ত শান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে মেহরিনের দিকে। হৃদয়ের ওজন লুকিয়ে মুখে কঠোরতা ফুটিয়ে রেখে সমান স্বরে বলে, তুমি তাহসানকে পছন্দ করো না? কথাটা যেন আকাশ ফুঁড়ে নেমে আসা বজ্রের মতো কানে লাগলো মেহরিনের, যা মাথার ভেতর বিকট শব্দে গর্জে উঠেছে। যাকে নিয়ে সে ন্যূনতম কোনো ভাবনাও ভাবে না, তার সম্পর্কে এমন প্রশ্ন, আর তার জন্য যে এত পাগলামি করে, সেদিকে খেয়ালই নেই লোকটির। ভাবনাটি তাকে মুহূর্তেই ক্ষিপ্ত করে তোলে। রাগে ভরা কণ্ঠে বলে উঠল, কি আবোল তাবোল বকছেন আপনি? মাথা গেছে আপনার? আমি কেন তাহসান স্যারকে পছন্দ করতে যাব? তালহা কপালে সূক্ষ্ম ভাঁজ ফুলেই বলল, তুমি তাহসানকে পছন্দ করো না? মেহরিন চোখ মুখ কুচকে বিরক্তি মাখা ভঙ্গিমায়ের সঙ্গে সঙ্গে উত্তর দিল, না, ওনাকে কোন দুঃখে পছন্দ করতে যাব, আজব। তালহা অবাক হয়ে তাকায়। মনে মনে কিছু হিসাব মিলাতে চেষ্টা করলো। তারপর দ্রুত জিজ্ঞেস করলো, তাহলে ওই চিঠি? মেহরিন সন্দিহান চোখে তাকিয়ে অস্থির কণ্ঠে প্রশ্ন করল, আপনি কি সেদিনের ওই চিঠিটার কথা বলছেন? তালহা ডানে বামে মাথা নাড়াতেই মেহরিনের চোখের সামনে সবকিছু স্পষ্ট হয়ে গেল। তাহলে সেদিন তাকে নিয়ে চিঠি লেখার জন্য তাকে এতগুলো কথা শোনায়নি, উল্টো তাকে ভুল বুঝে এতগুলো কথা শুনিয়েছে। ভাবতেই মনের ভেতর কেমন করে ওঠে। যাকে নিয়ে কোনো ভালো মন্দ চিন্তাও করে না, থাকে কিনা সে চিঠি লিখবে। চুপ করে থাকা মেহরিনকে দেখে তালহা দাঁত কিরমিরিয়ে ফের প্রশ্ন করল, ওটা তো তাহসানের জন্যই ছিল, রাইট? তার প্রশ্নে মেহরিন নাক ফুলিয়ে তাকালো তালহার দিকে, যেন রাগে ফুঁসে উঠছে সে। এত বড় হয়েও এখনো অবুঝপনা করবে তালহা, এমনটা ভাবতেও পারেনি। মেহরিন উল্টো ভাবছিল তার মনে সব কথা বুঝে গেছে, কিন্তু এই বলদ উল্টো বুঝে বসেছে। রাগ যেন একদম পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে। তাকে এখনো চুপ দেখে এবার তালহারও ধৈর্য হারিয়ে চিল্লি উঠল,
উত্তর দাও মেহরিন, সেদিন তুমি কার জন্য সেজেছিলে, কাকে দেখাতে? মেহরিন সঙ্গে সঙ্গে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে মুখ বাঁকিয়ে বলল, একটা আহম্মককে দেখাতে। কথাটি বলার সঙ্গে সঙ্গে মেহরিন তালহার দিকে বড় বড় চোখ করে কড়া চাহনি দেয়। পর মুহূর্তে মুখ ভেঙচে ধপাধপ পা ফেলে নিচে যেতে থাকে। তার যাওয়ার দিকে তাকিয়ে তালহা দীর্ঘশ্বাস ফেলে কিনারায় এসে দাঁড়ালো। মানুষ কখনো কখনো যে অনুভূতিকে দূরে সরিয়ে রাখতে চায়, ভাগ্যের অদৃশ্য সুতো ঠিক সেই অনুভূতির দিকে মনকে আরও নিবিড়ভাবে টেনে নিয়ে আসে। অবাক লাগে, কেন এমন অস্থিরতা ভেতরে জমে ওঠে? কেন বুক হঠাৎ ভারী হয়ে নুয়ে আসে? কেন সব কিছু এত ফাঁকা ফাঁকা লাগে? সমগ্র অন্ধকার আকাশকে সাক্ষী রেখে মনে মনে উচ্চারিত হলো এক নিঃশ্বাসেই কিছু স্বীকারোক্তি। দুর্বলতার হাত থেকে নিজেকে বাঁচাতেই তো আমি পিছু হটতে চেয়েছিলাম। তবুও আশ্চর্য, যাদের থেকে দূরত্ব চেয়েছি তারা যেন এসে আমার অন্তর জুড়ে অদ্ভুত এক দখল নিয়ে বসেছে। এর মধ্যে কারো হাঁপানির শব্দে পেছনে করে তাকায়, দেখে মেহরিন দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। হয়তো দৌড়ে গিয়ে দৌড়ে এসেছে। তালহা শান্ত চোখে তাকে পরখ করতে লাগে। মেহরিন আর না দাঁড়িয়ে হন্তদন্ত পায়ে এগিয়ে আসে তালহার দিকে। ঠিক সামনে এসে তার ডান হাত নিয়ে তার হাতে কয়েকটা কাগজ ধরিয়ে দেয়। তারপর নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি একটা বলদ। মেরিনের কথা শুনে তালহার চোখে প্রশ্ন নিয়ে একবার হাতে থাকা কাগজগুলোতে চোখ রাখে, তো আবার মেহরিনের দিকে। তা দেখে মেহরিন আরও রেগে বলল, এই, আপনি না বলতেন আমি ছোট, আমি কিছু বুঝি না? এখন তো দেখছি পুরোটাই উল্টো। আপনি আস্ত একটা গ্যাদা বাবু যে কিচ্ছুটি বোঝে না, চোখের সামনে সব রেখেও অবুঝ। মানে সিরিয়াসলি, আমি চিঠি তাহসান ভাইকে লিখেছি? বলতে বলতে সেদিনের চিঠিটা মেলে ধরে। চিঠিতে কোথায় কোথায় তাহসান ভাইয়ের নাম আছে আমাকে দেখান একবার। তালহা বাকি কাগজগুলো হাতের মুঠোয় নিয়ে মেহরিনের হাতের চিঠিটা ধরে। একদম শেষের লাইনটা দেখিয়ে তাকাতেই মেহরিন কড়া চোখে তাকায়। ততে কি বাংলাদেশে খালি একটাই নাম, আর সেটা তাহসান? তালহা মাথা ঝাঁকিয়ে স্বল্প স্বরে উত্তর দিল, না। তো আপনি তাহসান ভাবলেন কেন? আরও কত নাম আছে, সেগুলো ভাবেননি কেন? তালহা এবার ক্ষিপ্ত কণ্ঠে গর্জে উঠে বলল, ওই দিন তুমি এটা তাহসানকেই দিয়েছিলে, সো এটা পরিষ্কার কথা। মেহরিনের তো ইচ্ছে করছে নিজের মাথা নিজে ফাটাতে। লোকটা তাকে এত ভুল ভেবে বসে আছে। ছি, তাকে কতই না খারাপ ভাবছিল। নিজেকে নিজে শান্ত করতে বলল, হাতে থাকা কাগজগুলোতে একটু চোখ বুলালেই উত্তর পেয়ে যাবেন। আমার আর আপনার সঙ্গে এক্সট্রা কথা বলতে ভাল লাগছে না। মেহরিনের কথায় তালহা পড়তে লাগলো, মোবাইলের টর্চ ধরিয়ে। আর তার ঠিক সামনেই মেহরিন দাঁড়িয়ে আছে, তার চোখে চোখ রেখেই। আজ যেন মেহরিনের মধ্যে অন্যরকমই একটা অধিকার বোধ কাজ করছে। ভয় লজ্জা সাইডে রেখে নিজেরটা নিজে বুঝে নেওয়ার মিশনে নেমেছে। তালহা এক লাইন পড়ছে আর মেহরিনের দিকে আর চোখে তাকাচ্ছে। এভাবেই প্রায় মিনিট দশেক লাগিয়ে সবগুলো চিঠি পড়ে নেয়। এবার যেন নিজের মনে অপরাধ বোধের জন্ম নেয়, মেহরিনকে ভুল বোঝার অপরাধ বোধ। কিন্তু এটাও চিন্তায় আসে, সেদিনের সব কি তবে মিথ্যা? সোজা হয়ে দাঁড়ায়, নিজের সকল অনুভূতি ধামাচাপা দিতে মুখ গম্ভীর করে তোলে। চিঠিগুলো ফিরিয়ে দিয়ে প্রশ্ন করল, কিন্তু আমার প্রশ্ন, তোমার চিঠি তাহসানের কাছে কি করছিল? ইংলিশ শিটের মাঝে ছিল, ভুলবশত চলে গেছে। তা শুনতেই তালহা দু হাতে চুল টেনে ধরে চোখ মুখ রাগে লাল হয়ে উঠেছে। রাগে হিসিয়ে বিড়বিড়িয়ে বলল, তবে ও আমাকে মিথ্যে বলেছে? তালহার হঠাৎ রাগ বুঝে উঠল না। তার কথা শুনে জিজ্ঞেস করল, কে? তালহা কিছুই বলল না, চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মনটা কেমন হালকা লাগছে এখন, যেন বুকের উপর থেকে ভারী কিছু নেমেছে। শ্বাস নিয়েও শান্তি পাচ্ছে। এতদিন সে ভুল ধারণায় নিজেকে কষ্ট দিয়েছে ভাবতেই নিজের উপর নিজেরই রাগ উঠছে। তার উচিত ছিল আগেই মেহরিনের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করা। তবে তবে যদি এই কাণ্ড না হতো, সে হয়তো জানতোই না সে মেহরিনকে কতটা চায়। মেহরিনকে অন্যের সাথে না দেখলে হয়তো ফিল করতে পারতো না মেহরিন যে তার ব্যক্তিগত। কথাটা মাথায় খেলতেই দ্রুত চোখ মেলে তাকায় মেরিনের দিকে। মেয়েটি এখনো আশাহত চোখে চেয়ে আছে তার দিকেই। হতাশ কণ্ঠে তাচ্ছিল্য নিয়ে বলে উঠল, একজন নারীর পেছনে হাজার পুরুষ ঘুরলেও সেই নারী নির্দিষ্ট একজনকেই ভালোবেসে বসে, আর শেষ পর্যন্ত সে একজনকেই না পেয়ে নিজের জীবনটাকে ধ্বংসের পথে ঠেলে দেয়। একটু থেমে ধরা গলায় ফের বলল, তবে শুনুন তালহা সাহেব, আপনাকে পাওয়ার জন্য আমি একবার নয়, দুবার নয়, বারবার নিজেকে ধ্বংস করতে প্রস্তুত। তার কথা শেষ হতেই হন্তদন্ত পায়ে তার কাছে এগিয়ে আসে তালহা। হঠাৎ জিজ্ঞেস করল, গুড টাচ অর ব্যাড টাচ? তালহার আকস্মিক প্রশ্নে মেহরিন ঠিক বুঝল না, তবে তালহার চোখে উত্তর পাওয়ার অপেক্ষা দেখে সে বলল, গুড টাচ, বাট আই এম গোয়িং টু টাচ ইউ ব্যাডলি। কথাটুকু বলার সঙ্গে সঙ্গে তালহা হঠাৎ ঝাঁপিয়ে পড়ে মেহরিনের উপর।
এক ঝটকায় তাকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে, এমনভাবে চেপে রাখে যেন বহুদিনের হারানো কিছু অবশেষে ফিরে পেয়েছে। তার আলিঙ্গনের চাপে মেহরিনের শ্বাস পর্যন্ত আটকে আসছে। এক অজ্ঞাত তীব্রতায় যেন সে তাকে আর 1 ইঞ্চিও সরে যেতে দেবে না। তালহার মনটা এখন অব্যক্ত এক শান্তিতে ডুবে, যেন বুকের ভেতর হারিয়ে যাওয়া জিনিসটা অবশেষে ফিরে পেয়েছে, ঠিক নিজের জায়গায়। এদিকে মেহরিন তালহার এই আকস্মিক উন্মাদনায় কিছু বুঝে ওঠার আগে হঠাৎ উপলব্ধি করে তার পা মাটি ছুঁইছে না আর। চমকে উঠে সে, মনে হচ্ছে কেউ তাকে এক ঝটকায় টেনে নিয়ে দেওয়ালের গায়ে ঝুলিয়ে রেখেছে। তবে যখন সে বুঝল, সঙ্গে সঙ্গে সেও 2 হাতে তালহার গলা জড়িয়ে ধরে। ভীষণ ভালো লাগছে তার। এ জীবনের সকল কষ্ট যেন নিমিষেই মিলিয়ে গেছে। আজ তালহাকে কেমন আপন আপন লাগছে, যেন মেহরিনেরই কেউ। তবে কি তালহা অবশেষে তাকে বুঝল? সজ্ঞানে এটা তাদের প্রথম স্পর্শ। এই সুখকর মুহূর্তের অপেক্ষাই তো ছিল। অবশেষে চোখ বুজে ফেলে মেহরিন। তালহার হাতের বাঁধন যেন আস্তে আস্তে আরও শক্ত হচ্ছে। পারলে তাকে বুকের ভেতরেই গুটিয়ে নিত। এভাবেই 10 মিনিটেরও বেশি সময় কেটে যায়। তালহার মুখ থেকে এখন অবধি টু শব্দও বের হয়নি, শুধু তাকে আঁকড়ে ধরেই দাঁড়িয়ে আছে। মেহরিন এবার ছাড়া পেতে নড়তে থাকে, নেমে যেতে চাইছে। সে কি কম ভারী নাকি? এতক্ষণ ধরে একটা ভারী মানুষকে তুলে রাখা মুখের কথা নয়। কিন্তু তালহার সেসবে কোনো হেলদোল নেই। সেই একই ভঙ্গিতে তাকে জড়িয়ে ধরে তার গলায় মুখ গুজে আছে। সে তো মেহরিনের শরীরের ঘ্রাণ নেওয়াতেই ব্যস্ত। না পেরে শেষে মেহরিনি কাপা কণ্ঠে বলে উঠল, ছাড়ুন, কেউ দেখবে। কয়েক সেকেন্ড নীরবতার পর তালহা হাসকি স্বরে ফিসফিসিয়ে বলে উঠল, ইউ আর ম্যারিড, সো আই ডোন্ট কেয়ার। ম্যারিড, এই শব্দটা তার মুখে উচ্চারণ হতেই মেহরিন তেলে বেগুনে জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে ঝাঁঝালো কণ্ঠে শটান জবাব দিল, এখন আসছে ম্যারিড। এই চিন্তা এতদিন কোথায় ছিল? তালহা একটুও বিচলিত হলো না, বরং মেহরিনকে 2 হাতে তুলে ছাদের রেলিংয়ের উপর বসিয়ে দিল। তারপর দুপাশে হাত রেখে তাকে ঘিরে দাঁড়িয়ে পড়ল একদম কাছে, চোখে চোখ রেখে। মেহরিন তালহার গলা ধরে আছে এখনো। তালহার গভীর দৃষ্টি যখন তার চোখে আঘাত করলো, তখনই সে হঠাৎ ভরকে গেল। এই চাহনি স্বাভাবিক নয়, এ এক অন্যরকম দৃষ্টি। এমন দৃষ্টি যা মেয়েদের বুকের ভেতর কেমন যেন শিরশিরে উষ্ণতা জাগায়। লজ্জার উত্তাপ উঠে গেল মেহরিনের গাল বেয়ে। চোখে চোখ রাখা দায় হয়ে উঠল। সে চোখ নিচু করে ফেলল। হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে উঠল। তালহা মনোযোগ দিয়ে তাকে দেখছে। ফোলা ফোলা গাল, সরু নাক, সাথে টানা চোখের ঘন পাপড়ি। মাথার ঘোমটাটা কবেই পড়ে গেছে। সামনের 2-1টি চুল মুখে নেমে এসেছে। তা চোখে পড়তেই আচমকা ফু দিয়ে সরিয়ে দিতেই মেহরিন চোখ বুজে নেয়। একটা ক্ষুদ্র লজ্জার কাঁপুনিতে যেন নিভে গেছে। এতক্ষণের চরম সাহসী মেয়েটা এখন লজ্জায় যেন গলে যাচ্ছে। তালহা আলতো হেসে ফেলল। তারপর শীতল মন গলানো কণ্ঠে জিজ্ঞেস করল, ভালোবাসতে পারেন ম্যাডাম? চমকে উঠে ফট করে চোখ মেলে তাকায় মেহরিন। আপনি? আর সঙ্গে ম্যাডাম? তালহার মুখে উচ্চারিত এই সম্বোধন দুটো যেন সরাসরি হৃদয়ে গিয়ে লাগলো। এত সুন্দর শোনালো যে সেই তবদা খেয়ে বসেছে। লোকটা কি তাকে ঘায়েল করতে চাইছে? তবে সে তো এমনিতেই ঘায়েল এই ছেলের উপর। তার চোখে প্রশ্নবোধক দৃষ্টি পেয়ে তালহা আবারও জিজ্ঞেস করল, বলুন ম্যাডাম, ভালোবাসতে পারেন? মেহরিন লজ্জায় মুচকি হেসে মাথা নেড়ে বলল, আলপথ পারি। আপনার মতো নিরামিষ নাকি? তালহা হো হো করে শব্দ করে হেসে উঠল মেহরিনের কথায়। তার এই মন খোলা হাসি দেখে মেহরিনও আনমনে হাসল। তালহার ঠোঁটে হাসি রেখা টেনে রেখেই বলল, আমিও ভালোবাসতে পারি ম্যাডাম। আমার ভালোবাসা প্রকাশ করা শুরু করলে আপনি হার মানতে বাধ্য হবেন। মেহরিন পরম আগ্রহে জিজ্ঞেস করল, আপনি ভালোবাসেন আমায়? তালহা এবার মেহরিনকে রেলিং থেকে নামিয়ে আলতো করে ছেড়ে দাঁড়ালো। 2 হাত পকেটে গুজে ফিসফিসিয়ে বলল, ভালোবাসার মতো দুর্ঘটনায় আমি শেষ পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েই গেলাম ম্যাডাম। বাক্যটা শোনার সাথে সাথেই মেহরিনের চোখ টলমল করে উঠল। 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আনন্দে। মৃদু উল্লাসে ঝাপটে তালহাকে জড়িয়ে ধরল। ঠোঁটের কোণে অপ্রত্যাশিত সুখের হাসি। এই আঘাতের জখম সারা জীবন আপনার অঙ্গে রাখবেন তো? তালহা মেহরিনের মাথায় পরম আদরে হাত বুলিয়ে আশ্বাসের ভঙ্গিতে বলে। তালহা শিকদার মুখে নয়, কাজে বিশ্বাসী। শেষ বয়সে না হয় দুজনে চা খেতে খেতে আড্ডার ফাঁকে হুট করে বলবো, আমার জখম কিন্তু আমি আগলেই রেখেছি ম্যাডামজি। তালহার কথায় মেহরিন আরও গভীরভাবে মুখ ডুবিয়ে দিল তার বুকে। চোখ বেয়ে পানি পড়ছে, প্রশান্তির পানি। যেন সব স্বপ্ন স্বপ্ন লাগছে। এত তাড়াতাড়ি সে তালহাকে পেয়ে যাবে এটা তার কল্পনারও বাইরে ছিল। যাকে পাওয়াই অসম্ভব ধরে নিয়েছিল, সে কিনা এত সহজে ধরা দিল। মাথায় হাজারটা চিন্তা। সবকিছু কি সত্যি, নাকি নিছক কল্পনা, নাকি কোনো অলৌকিক সুখের মুহূর্ত? এই মুহূর্ত চিরস্থায়ী নাকি অল্পস্থায়ী? যাই হোক, এই মুহূর্তে তালহার বুকের আশ্রয়টাই তার কাছে সত্যি মনে হচ্ছে।
ছাদের দরজার হঠাৎ আওয়াজে মেহরিন ভয়ে তালহার থেকে ছিটকে দাঁড়ায়। দুজনেই চমকে সেদিকে তাকাতেই ছায়ার মতো কিছু একটা দ্রুত আড়াল হয়ে যেতে দেখে। মেহরিনের বুক কাঁপছে, চোখে ভয়ের ঝলক। কেউ দেখে ফেলল না তো? তালহা সঙ্গে সঙ্গে সেদিকে এগোতে লাগলো। যেতে যেতে কয়েকবার ডাকে, কে ওখানে, কে? শুনলেন সাইদা মনের লেখা প্রেম সন্ধিক্ষণ গল্প থেকে পর্ব 22, 23, 24। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।